হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমাদের ক্লাস অনেকদিন পর হচ্ছে। সো আমাদের পেন টেস্টিং সিরিজে সবাইকে স্বাগতম। আবার স্বাগতম জানাচ্ছি। ডে 13 ফাইনাল চলে আসছে। আজকে থেকে একটু ১ মাস পর্যন্ত ১ বা ১.৫ মাস পর্যন্ত ভিডিওগুলো একটু লং হবে। ২ ঘন্টা প্লাস ২ ঘন্টা ৩ ঘন্টার রেঞ্জের মধ্যে। এখন কিছু ভিডিও ক্ষেত্রে ২ ঘন্টা থেকে একটু কম হতে পারে। বাট প্লেন্টি অফ টপিক আজকে শেষ করতে হবে। আর আজকে আমি স্লাইড রাখছি না। আ বাট আমি আমার নোট দিয়ে দিব। নোট মূলত আমি অলরেডি পোস্ট করে ফেলেছি যে টপিকগুলো আমি দেখাবো আপনাদেরকে। ওইটা আমি অলরেডি LinkedIn এ পোস্ট করে ফেলেছি। সো আপনি চেক আউট করতে পারেন। অথবা আমি আমার LinkedIn পোস্টের URL টাও অ্যাটাচ করে দিব। অ্যান্ড obviously আমি বলব আমার LinkedIn টা ফলো করবেন। অনেক কিছু ওখানে দিয়ে থাকে। যেগুলো বিগিনার্স এর জন্য অনেক ভালো রিসোর্স হিসেবে থাকে। আমি নিজের লেখা নোটগুলা দিয়ে দেই। পাশাপাশি মেথোডোলজি আরো অনেক কিছুই দিব। তো তার জন্য অবশ্যই LinkedIn এ কানেক্টেড হবেন। কানেক্টেড না হওয়ার ইচ্ছা হলে ফলো দিতে পারেন। যেটা আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার প্রেফারেন্স। তো যাই হোক আজকে প্লেন্টি অফ টপিক দেখাতে হবে। আর বেশিরভাগ জিনিসই মূলত আজকে আমি আ আ মূলত এইখানে আমি লিখে জিনিসটা বলবো। আর পাশাপাশি আমি কমান্ড লাইনেও দেখাবো। ওকে? তো আজকে অনেকগুলো জিনিসই দেখতে হবে আমাদেরকে। সো একটু ভিডিওটা সেই হিসেবে লম্বা হবে। আর যেটা হচ্ছে কথা, আমরা লিনাক্সের উপর জাস্ট আর একটা ক্লাস আসবে এরপরে। ২ টা মূলত। একটা হচ্ছে থিওরির উপরে লিনাক্স টপিকগুলো শেষ করার জন্য। আরেকটা হবে ব্যান্ডিট ওয়ার গেমস বা লিনাক্স প্র্যাকটিস সেশন। আমরা লেভেল 33 পর্যন্ত সলভ করব সেইটার জন্য। সো ওই পর্যন্ত থাকবেন। আর লিনাক্সটা শেষ হলে আমরা ফার্দার ক্রিপ্টোগ্রাফি নিয়ে আমরা আলোচনা করব। আরো বেসিক লাইক অপারেটিং সিস্টেম নিয়ে কিছু বেসিক কথাবার্তা আমরা বলে থাকবো। তো আনটিল দেন থাকতে হবে সাথেই। আর আমি আজকে থেকে মূলত কিছু টাস্ক দিয়ে দিব প্রতিটা ক্লাসের ক্ষেত্রেই বা আমি মূলত এইটা আমি টেলিগ্রাম চ্যানেল যেটা আছে টেলিগ্রাম চ্যানেলে বলে দিব যে আপনাদের টাস্ক হিসেবে আপনাদেরকে কি করতে হবে। তো আপনারা জাস্ট ফলো করবেন। অলরাইট, ঠিক আছে। তো আমরা কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলতে চাই। প্রথমত যে জিনিসটা হচ্ছে ইউজার অ্যাকাউন্টস এন্ড সিকিউরিটি ফান্ডামেন্টালস। ইন জেনারেলি আপনি অনেকগুলো কমান্ডই যেগুলো দেখতে পারবেন যেগুলো হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস ছাড়া সেগুলো রান করে না মূলত। তো যেহেতু অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস ছাড়া রান করে না, তখন আমরা রান করার ওয়েটা হচ্ছে সরাসরি রুট ইউজারে যাওয়া। বাট সরাসরি রুট ইউজারে যাওয়া অ্যাকচুয়ালি ইটস নট সেফ। এটা সেফ না। তো তখন আমরা কমান্ড লাইনের মাধ্যমে কিছু টেম্পোরারিলি টেম্পোরারিলি কিছু সময়ের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজেস পেতে পারি। রাইট? ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। আমি কমান্ড লাইনে, তো এটা হচ্ছে আমাদের সিএমডি, এটাতে চলে আসি। একটু সাইজটা বড় করি। ইন জেনারেলি আমি যে জাস্ট একটা ফাইল রিড করার চেষ্টা করি। এই ফাইলটা অলরেডি আমি বলেছি, বাট তবুও দেখাই আপনাদেরকে। এই ফাইলটা যদি দেখেন, অনেকগুলো ইনফরমেশন এখানে দেখতে পাচ্ছেন, তাই না? তো এই ফাইলটা হচ্ছে আমাদের একটা সেনসিটিভ ফাইল, বাট তবুও রিড করতে পারছি। তো এই ফাইলটা মূলত কি আসলে? এই ফাইলটা হচ্ছে এমন একটা ফাইল যেখানে আমার যে লিনাক্সের যে ইউজার আছে, লিনাক্সে ৩ ধরনের ইউজার থাকে। রুট ইউজার, আপনি উইন্ডোজ ইউজার হলে সেটাকে আপনি অ্যাডমিনিস্ট্রেটর বলতেন। সেকেন্ডলি লোকাল ইউজার বা নরমাল ইউজার, থার্ডলি হচ্ছে আদার্স ইউজার। এখন রুট ইউজার হচ্ছে এমন এক ধরনের ইউজার যার কাছে সব ধরনের প্রিভিলেজেস আছে, সে যা ইচ্ছা সবকিছুই করতে পারবে। তারপর লোকাল ইউজার হচ্ছে তার যে ফাইলগুলা বা যে লোকেশনে যা তার অ্যাক্সেস আছে তার বাইরে সে কিছু করতে পারবে না। উদাহরণস্বরূপ একটা ডিরেক্টরি বা একটা লোকেশন আছে, সেখানে তার পারমিশন আছে যা ইচ্ছা করার। কিন্তু ধরেন সে একটা প্যাকেজ বা একটা সফটওয়্যার ইনস্টল করতে চায়, সেটা সে করতে পারবে না। কারণ সফটওয়্যার ইনস্টল করার পারমিশন শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেটরের কাছেই আছে। আর আদার্স ইউজার এগুলো কোনো মানুষ না। এরা কারা? এরা হচ্ছে স্পেসিফিক কিছু সার্ভিসকে বোঝানো হয়। তো এই আদার্স ইউজারকেই আপনি উইন্ডোজে সার্ভিস ইউজার বলে থাকেন। এগুলা কিছু সার্ভিস যেগুলা আমার রান করতে হয়, সেগুলা চলার আগে যদি আমার অপারেটিং সিস্টেমটা চলতে হয়। উদাহরণস্বরূপ সার্ভিস ইউজার হিসেবে আমাদের আছে কার্নেল। কার্নেল একটা সার্ভিস ইউজার হিসেবে কাউন্ট করতে পারি। সরাসরি এটা সার্ভিস ইউজার না, বাট উদাহরণস্বরূপ। তারপর আমার টাস্ক শিডিউলিং এর জন্য তারপর মেইল সার্ভিস যেটা আছে, তারপর ডায়মন্ড আছে। ডায়মন্ড টাস্ক শিডিউলিং এর জন্য ইউজ করা হয়ে থাকে। সো এইগুলা হচ্ছে কি? এইগুলা হচ্ছে আমার সার্ভিস ইউজার বলতে পারি। তো ডায়মন্ডটা সরাসরি মূলত টাস্ক শিডিউলার না, বাট ডায়মন্ডটা একটা সার্ভিস, অনেক ইম্পর্টেন্ট একটা সার্ভিস। আপনি যদি জাস্ট গুগলই করেন যে
গুগল করলেন যে ডায়মন্ড, ওকে, এইটা আমি দেখছিলাম মূলত। তো আপনি যে জাস্ট গুগল করেন যে ডায়মন্ড, ডায়মন্ডটা লিনাক্সে কি? A daemon is a computer program that runs in the background rather than under the direct controls of user. তো এটা ব্যাকগ্রাউন্ডে রান করে থাকে কোনো ইউজার কন্ট্রোল ছাড়াই। তো এই ডায়মন্ডের আন্ডারে অনেক ধরনের সার্ভিসই আছে যেগুলো রান করা হয়ে থাকে, এবং ডায়মন্ডটা খুব ইম্পর্টেন্ট। ডায়মন্ডের মতো আরেকটা সার্ভিসের নাম শুনবেন, সেটা হচ্ছে ক্রন। তো ক্রন জবস, এইগুলো অনেকবার শুনবেন। এইগুলো নিয়ে আমি আলোচনা এখন যাচ্ছি না, তো ওইটা নিয়ে পরবর্তী দেখা হবে। ওকে, এখন আমরা অন্য টপিক, যে টপিকে আছি সেটাতেই আমরা থাকা যাক। এখন এই লোকেশনটা আমি রান করতে পারছি, বাট আমি আরেকটা লোকেশন যে সেম ভাবে রান করতে চাই, আপনি বুঝতেই পারছেন আমি লোকাল ইউজার হিসেবে আছি। তো শ্যাডো নামে একটা ডিরেক্টরি আছে, শ্যাডো নামে একটা ফাইল আছে, ওইটা রিড করা ট্রাই করলে দেখা যাচ্ছে যে পারমিশন ডিনাই বলছে। পারমিশন ডিনাই বলার কারণটা হচ্ছে যে আমি একজন লোকাল ইউজার, এটা খুবই সেন্সিটিভ ফাইল। মানে এই লোকেশনে মূলত আমার সব পাসওয়ার্ড স্টোর করা থাকে। তো যেহেতু সেন্সিটিভ ফাইল, অবশ্যই আমি একজন নর্মাল ইউজার হিসেবে এটা রিড করা সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে কি কাজ করা যেতে পারে? সেই জন্য আমার একটা কমান্ড আছে, এই কমান্ডটার মাধ্যমে আমি টেম্পোরারিলি রুট ইউজার হিসেবে পেতে পারি। সেটা হচ্ছে জাস্ট সামনে একটা সুডো লাগাই ফেলেন, সুডো। ওকে, আপনার কাছে পাসওয়ার্ড চাইবে, আপনার নর্মাল ইউজারের পাসওয়ার্ডটা আপনি এন্টার করেন। তো এটা কিন্তু ওপেন করা হয়ে গিয়েছে। এবং আমরা মূলত এখন দেখতে যাচ্ছি যে কিভাবে এই সুডো, তারপর এসইউ নামে একটা কমান্ড আছে, এই ধরনের কাজগুলো করা যায়। আচ্ছা, সুডো এর মিনিংটা কি? সুডো এর মিনিংটা হচ্ছে সুপার ইউজার ডু। তো এই সুডোটাই আমরা মূলত ইউজ করে থাকবো। অলরাইট, তো প্রথমত আমরা এই সুডো নিয়ে একটু দেখা যাক। তো এই এসইউটাও আমাদের সুডো এর মতো একটা কমান্ড, তো এটাও আমরা অনেকবার ইউজ করে থাকবো। তো ধরেন এসইউ নামে একটা এসইউ কমান্ড একটু দেখা যাক। জাস্ট এসইউ দিয়ে মাইনাস যদি করেন, তারপর এন্টার করেন, পাসওয়ার্ড চাইবে আপনার নরমাল ইউজারে, আপনি রুট ইউজার হিসেবে যেতে পারেন। তো চলে আসছেন, এগেইন আমি এটা এক্সিট করে দিই, তাহলে লোকাল ইউজারে চলে আসছি। আপনি এসইউ লিখে মাইনাস মাইনাস লগইন দিতে পারেন। তো এখন আবার পাসওয়ার্ড চাইবে, তো আমি আবার কিন্তু রুট ইউজারে চলে আসছি। আরো অনেকগুলো অপশনই আছে। আমি যদি এসইউ মাইনাস মাইনাস হেল্প এইটা যদি দেখার চেষ্টা করি, আরো অনেকগুলো কমান্ড সম্পর্কে আমি জানতে পারবো। সো অনেক ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যদি একটা মানে এক্সাম দেন লিনাক্স নিয়ে, যে একটা মানে আমি নর্মাল ইউজার থাকা অবস্থায় কোন কমান্ডের সাহায্যে মানে কোন একটা স্পেসিফিক কমান্ড আমি অন্য ইউজার হিসেবে এক্সিকিউট করতে পারি। তখন আমাদের যে কমান্ডটা আসে সেটা হচ্ছে এসইউ মাইনাস মাইনাস কমান্ড, এটা হচ্ছে লং অপশন, অথবা জাস্ট মাইনাস সি দেন, সেম ভাবে কাজ করবে। সো এটা কাজ করে। তো এসইউ মাইনাস কমান্ড দিয়ে আমি হু এম আই এইগুলো দিতে পারি। সো রুট চলে আসছে, আমি তো রুট ইউজার, হু এম আই দিয়ে রুট চলে আসছে, ফাইন, ভালো কথা। আমি কমান্ড করে এক্সিকিউট করতে পারি। তো আমি এক্সিট করে যে সেম ভাবে দেই যে এসইউ মাইনাস মাইনাস কমান্ড হু এম আই, ইন জেনারেলি একটু চেঞ্জ আসার কথা। এবারও কিন্তু রুটই আসছে। এবার রুট আসার কারণটা কি? আমি তো নরমাল ইউজার, তাহলে রুট আসছে কেন? আমার সিস্টেমের মতো দুইটা ইউজারই আছে, একটা রুট ইউজার, একটা নরমাল ইউজার। আমি কোনো ইউজার ক্রিয়েট করি নাই। ইউজার কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো এখানে দেখাবো, সমস্যা নেই। বাট আমাদের যে আর একটা ইউজার আছে সেটা হচ্ছে রুট ইউজার। সেই রুট ইউজারের জিনিসটা দেখাচ্ছে, রুট ইউজারের আমাদের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, কিন্তু আমি তো নরমাল ইউজার হিসেবে আছি। কিন্তু আমি যে এই যে একটা ফ্ল্যাগ ইউজ করেছি মাইনাস মাইনাস কমান্ড, এটার কাজটাই হচ্ছে যে অন্য একজন ইউজার হিসেবে অ্যাকচুয়ালি কমান্ডগুলো এক্সিকিউট করে থাকবে। ওকে, সো এটা মূলত এভাবেই করা হয়ে থাকে। বাট আরো অনেকগুলো অপশনই আছে, আরো অনেকভাবেই করা যায়। তো আমরা পাসওয়ার্ড ফাইলটা রিড করতে পারলে আমরা মূলত শ্যাডো ফাইলটা রিড করতে পারবো না। তবে আরেকটা ব্যাপার আমাদের দেখানো উচিত, একটু রিকেপ করে নেই। সেটা হচ্ছে যে আমি যদি এই যে এই ফাইলটা রিড করার চেষ্টা করি, দেখেন, তো এইখানে কিছু জিনিস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের ইউজার নেম। ওকে, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, যে পাসওয়ার্ড ফিল্ড এটা ওই শ্যাডো ফাইলের মধ্যে আছে। এটা হচ্ছে আমাদের ইউজার আইডি। প্রতিটা ইউজার একটা ইউনিক ইউজার আইডি থাকে, এটা হচ্ছে গ্রুপ আইডি। প্রতিটা ইউজার একটা স্পেসিফিক গ্রুপের আন্ডারে থাকে বাই ডিফল্ট। আমি যদি কোনো গ্রুপের আন্ডারে নাও রাখি, একটা গ্রুপের আন্ডারে থাকে। গ্রুপটা কেন খোলা হয়ে থাকে? যে ধরেন কোন একটা কোম্পানিতে একটা সার্ভার আছে, একটা উবুন্টু সার্ভার, সেখানে দেখা যাচ্ছে যে একটা স্পেসিফিক ডিপার্টমেন্ট, ফর এক্সাম্পল ফাইন্যান্স নামে একটা ডিপার্টমেন্ট আছে। তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে 10 জন মানুষ আছে, তাহলে ফাইন্যান্স ডিপার্টমেন্টের মানুষ ফাইন্যান্স নিয়ে কাজ করবে। তো তাদের সবাইকে আমি একটা গ্রুপের আন্ডারে করে দিলাম, তাদের সবাইকে একটা করে ইউজার দিয়ে
একটা গ্রুপের আন্ডারে ক্রিয়েট করে দিলাম, তাহলে তাদের কাজ করতে অনেক সুবিধা হবে, এই জন্য গ্রুপের কনসেপ্টটা আসে এখানে। সো বাই ডিফল্ট যদি আমি গ্রুপ ক্রিয়েট করি না, তাহলে একটা প্রাইমারি গ্রুপ থাকে, সো ওই প্রাইমারি গ্রুপের আন্ডারে চলে যায় গ্রুপ এড না করলে। আদারওয়াইজ আমি একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি, ওইটা আন্ডার ইউজারকে দিতে পারি। তারপর এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আর এটা হচ্ছে গ্রুপ নেম। তো ইউজার নেম একটা থাকে, গ্রুপ নেম একটা থাকে, আর এটা হচ্ছে আমাদের ওই ইউজারের শেল। শেল এটা কি? শেল হচ্ছে সেই জিনিসটা যেখানে আমি বর্তমানে কমান্ড টাইপ করছি, যেটার মাধ্যমে কম্পিউটার মূলত আমি যে ইনস্ট্রাকশন দিচ্ছি সে এক্সিকিউট করছে। ফর এক্সাম্পল, আমি যে এই কমান্ডটা দিচ্ছি, এই কমান্ডটা দেওয়ার কারণে মূলত আমাদের শেল ইন্টারপ্রিটার গুলো কি করছে, একটা মানে একটা ইনস্ট্রাকশন দিচ্ছে কম্পিউটারকে যে এই লোকেশনে থাকা ফাইলটাকে ওপেন করতে, আমি রিড করতে চাই, তো আমি রিড করতে পারছি। সেটা হচ্ছে শেলের লোকেশন। তো সেম ভাবে সবগুলো শেলের লোকেশন দেওয়া আছে। তো এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে আম, যেমন ফর এক্সাম্পল আমি এই আমার লোকাল ইউজার এবং এইটার কথাই কনসিডার করি। এটা হচ্ছে আমার লোকাল ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড ফিল্ড, এটা হচ্ছে ইউজার আইডি, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ আইডি। তারপর এটা হচ্ছে আমার ফুল নেম, ইউজারের ফুল নেমটা, আর এটা হচ্ছে ইউজারের হোম ডিরেক্টরি, এটা কিন্তু ইউজারের হোম ডিরেক্টরি, আর এটা হচ্ছে ইউজারের শেলটা। ঠিক আছে। বাই ডিফল্ট বেশিরভাগই লিনাক্স সিস্টেমে আমাদের ব্যাশ নামটা শেল ইউজ করা হয়ে থাকে। তো শেল প্রথমত তৈরি করা হয়েছিল, বার্ন শেল নামটা শেল তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এটাকে তৈরি করে বার্ন এগেইন শেল বা ব্যাশ তৈরি করা হলো, আর ব্যাশটাকে ডেভেলপমেন্ট করে জেড শেল, যেটা হচ্ছে কালি লিনাক্সে বাই ডিফল্ট ইউজ করা হয়ে থাকে, সেটা তৈরি করা হয়েছে। সো এই জিনিসপাতিগুলাই দেখানোর ইচ্ছা ছিল। সো তো এই পাসওয়ার্ড ফিল্ডে এইগুলো থাকে, শ্যাডো ফিল্ডে কি কি থাকে সেটাও জানা উচিত বলে মনে করি। আমি শ্যাডো ফিল্ডের জিনিসগুলো আমি একটু এক্সপ্লেন করা যাক। তো সুডো দিয়ে আমি এগেইন ক্যাট এটিসি শ্যাডো, এটা আমি আবার রিড করার চেষ্টা করি। এই জিনিসপাতিগুলা কি আমরা বুঝতে পারছি না, রাইট? তো বোঝার দরকার আছে, এখন প্রতিটা ফিল্ড এখানে বোঝাচ্ছে নাকি সেইটা। তো প্রথমত যেমন এই লাইনটাই যদি আমরা বোঝার চেষ্টা করি, প্রথমত এইটা যেটা আছে, এইটার নাম হচ্ছে ইউজার নেম, এটা হচ্ছে ইউজার নেম, যে ইউজার আছে তার জন্য ইউজার নেম। এর পরবর্তীতে এই যে লং স্ট্রিং আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, কিন্তু এর আগ পরে এই যে কুলনের আগ পর্যন্ত যা আছে টোটালি পাসওয়ার্ড। পাসওয়ার্ড পেয়ে লাভ নেই, লগ ইন করতে পারবেন না, কারণ পাসওয়ার্ডটা হ্যাশিং এর মাধ্যমে এটা এনক্রিপ্টেড করা হয়ে গিয়েছে। এটা নন রিভার্সেবল, এটা আগের অবস্থায় আনা যাবে না। এখানে সল্টিংও ইউজ করা হয়েছে, তো লাভ নেই দেখে। তো পাসওয়ার্ডের পরে যেটা থাকে, যেমন এই যে 20494, এটা কি দেখতে পাচ্ছেন? 20,494। ভ্যালুটা তো অনেক বড়, কিন্তু আসলে কি? এটা হচ্ছে যে কতদিন আগে আমার পাসওয়ার্ডটা লাস্ট চেঞ্জ করা হয়েছিল, এইটাই বুঝাইছে। সো এটাই মূলত এই ফিল্ডটা। তো 20,494, এটা মানে বোঝানো হয়, এত বড় জিনিসটা দেখেন, এত লম্বা সংখ্যা হয় না। এত লম্বা সংখ্যা দেখানোর মানেটা হচ্ছে যে আমার এই অপারেটিং সিস্টেম আমার কম্পিউটার ইনস্টল করার পর থেকে এখনো পর্যন্ত একবারও পাসওয়ার্ড চেঞ্জই করা হয়নি, এটার মানে এটাই বোঝানো হয়। তারপর জিরো নামে একটা ফিল্ড, এই ফিল্ডটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু, মিনিমাম কতদিন পর পর আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, এটাই মতো এই ফিল্ড। জিরো বলতে বোঝানো হয় যে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে না, তো এটা আমি রুলস গুলো সেট আপ করে দিতে পারি। তারপর এত বড় সংখ্যা, যে এই যে সংখ্যা, এই ফিল্ডটার মানে হচ্ছে যে আমার ম্যাক্সিমাম কতদিন এর মধ্যে পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। ম্যাক্সিমাম সংখ্যা এত বড় হওয়ার একটা মানে হচ্ছে যে আমাদের কোনো এরকম কোনো রুলস নাই যে চেঞ্জ করতে হবে, যে সেটাই বোঝানো হয়। আর তারপর এটা ওয়ার্ন ওয়ার্ন 7, এটা হচ্ছে ওয়ার্ন ভ্যালু। তো ওয়ার্ন এর ভ্যালু 7 বলতে 7 দিন বোঝানো হয়, যে 7 দিনের মধ্যে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ। যে এখানে খুবই সংক্ষেপে অফিসিয়ালি বলতে পারি যে হাউ মেনি ডেজ বিফোর এক্সপায়ারি দ্য ইউজার স্টার্টস সিইং প্লিজ চেঞ্জ পাসওয়ার্ড ওয়ার্নিংস। সো মানে বোঝানো হচ্ছে যে পাসওয়ার্ডটা এক্সপায়ার হওয়ার একটা সময় থাকে, যে পাসওয়ার্ড এক্সপায়ার সময় শুরু হওয়ার পর থেকে কতদিনের মধ্যে আমি একটা ওয়ার্নিং পাবো যে আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে। তারপর কিছু খালি ফিল্ড দেখতে পাচ্ছি, বাট এইখানে একটা ভ্যালু বসবে, এখানে একটা ভ্যালু বসবে। এইখানে প্রথম ভ্যালু যেটা, এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ নামে একটা ফিল্ড আছে। তো ইনঅ্যাক্টিভ ফিল্ডটা যেটা করে থাকে সেটা হচ্ছে যে আমাদের দ্য গ্রেস পিরিয়ড। সো দ্য গ্রেস পিরিয়ড মানে days the expiry where the user can log in must change the password, বা এটাকে বলতে পারি যে এটা এমন একটা ফিল্ড যেটা আমাদের বলবে যে এত দিনের মধ্যে অবশ্যই আমাকে পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। আর লাস্টের ফিল্ডটা হচ্ছে আমাদের এক্সপায়ার। এটাও পাসওয়ার্ড নেই, যে এটাও ডেইজে হিসাব করে,
যে আমার কতদিনের মধ্যে আমার পাসওয়ার্ড এক্সপায়ার হতে যাচ্ছে। এটা অপশনাল বলার কারণটা হচ্ছে যে এটা মূলত সবার জন্য না। এটা যদি পাসওয়ার্ডটা সেট আপ করা না থাকে, এটা টেম্পোরারি ইউজার যারা আছে তাদের জন্য। ফর এক্সাম্পল, আমার একটা সার্ভার আছে, সার্ভারে একজন এমপ্লয়ি রেখেছি পার্ট টাইম হিসেবে, যে অ্যাকচুয়ালি জাস্ট 3 মাস কাজ করবে। তো 3 মাস পর ওই ইউজারের তো এক্সিস্ট থাকার কথা না। তো এই ফিল্ডটা তখনই যে আমার 3 মাসের মধ্যে এই ইউজারটা এক্সপায়ার হয়ে যাচ্ছে, এটাই বোঝানো হয়। ওকে, আশা করি এই ফিল্ডগুলো আমরা বুঝতে পেরেছি। সো যেহেতু আজকে স্লাইড তৈরি করিনি, তো আমি একটু নোট ওপেন করি আমার, তো সেটা দিয়ে আমি পড়াতে পারবো আরো ভালো মতো। রেফারেন্স হিসেবে এটা ইউজ করা যেতেই তো পারে। ডাউনলোডসে চলে গেলাম, এন্ড ডাউনলোডস থেকে এটাই হচ্ছে এটাই মূলত আপনি ওখানেই দেখতে পাবেন। সো আমরা একটু সেনসিটিভ ফাইল এই জিনিসগুলো দেখতে পেয়েছি। সো আমরা সেনসিটিভ ফাইল ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। এখন গ্রেপ কমান্ডটা একটু ইউজ করে দেখানো উচিত। সো গ্রেপ কমান্ডটা মূলত আমরা ইউজ করে থাকি যদি আমার কোনো ফাইলের মধ্যে কোনো কিছু আমি খুঁজে বের করতে হয়, তখন আমি এটা ব্যবহার করি। উদাহরণস্বরূপ আমি যদি বলি, আচ্ছা এটা তো রেকর্ড হচ্ছে তাই না? উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি চাচ্ছি একটা ওয়ার্ড হচ্ছে আমার সিস অ্যাডমিন, এটা আমি /etc/passwd ফাইলের মধ্যে খুঁজবো, পাই নাই, বাট আমি সিস্টেমে কোনো কিছু খুঁজে পাই কিনা সেটাও দেখি। তো সিস নামে অনেক কিছু কিন্তু আমি খুঁজে পেয়েছি। ওকে, এখন এর সাথে কিছু ফ্ল্যাগও আপনি দেখতে পারেন, লাইক -w, মানে অ্যাকুরেট যে ওয়ার্ড আছে সেটাই যদি ম্যাচ করে অ্যাকুরেট, মানে কোনো ওয়ার্ডের অংশ না, অ্যাকুরেট যে সিস আছে সেটা আমি জাস্ট খুঁজে বের করি, তখন জাস্ট একটা লাইনই আসছে। -i আর একটা ফ্ল্যাগ ইউজ করতে পারি টু ইগনোর সেনসিটিভ কেস, মানে ক্যাপিটাল আই স্মল আই সবগুলোকে সেম ভাবে কাউন্ট করবে। ওকে, সেই ফ্ল্যাগগুলো আপনি আরো এক্সপ্লোর করে দেখতে পারেন। তারপর রেজেক্স বা রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমি যে কথা বলেছি, আমরা রেগুলার এক্সপ্রেশনগুলো আমি ব্যবহার করতে পারি এখানে। আমি একটা রেগুলার এক্সপ্রেশন, একটা বেসিক ইউসেজ আমি দেখাচ্ছি। উদাহরণস্বরূপ আমি বললাম যে আমার এখানে একটা -e ফ্ল্যাগ ইউজ করতে হবে রেগুলার এক্সপ্রেশনের জন্য। এক্সটেন্ডেড রেগুলার এক্সপ্রেশন যেটাকে আমি বলি, যে এমন একটা যেটা শুরুটাই হবে সিস দিয়ে। ওকে, বা আমি বললাম যে এমন একটা যেটা শেষ হবে রুট দিয়ে, সো রুট ডলার দিয়ে দিলাম। তো এরকম কোনো কিছু নাই। বা আমি এটা বললাম যে এইখানে আর কোয়েশ্চেন মার্ক দিয়ে টি দিলাম, এটাও আসে না, কারণ এগুলো অপশনাল। বাট আমি যদি ম্যান্ডেটরি চাই তখন এখানে ডট ডট দিতে পারি। ওকে, সো এইগুলা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করা। বাট আমি আরো ইউজ করে যদি দেখাই, যেমন আমি বললাম যে এইখানে একটা ও বসবে আর একটা ও বসবে, তখনও এগুলা কাজ করছে। রেগুলার এক্সপ্রেশন নিয়ে আমি একটু ডিটেইলসে কথা বলবো নেক্সট ক্লাসে। তারপর নেটওয়ার্ক কনফিগারেশন, তারপর অ্যাডভান্স কিছু লিনাক্স একটু কমান্ড আছে লাইক সিড, তারপর টিআর, এগুলো অলরেডি দেখেছি। বাট তারপরে হচ্ছে আমাদের এডব্লিউ কে, এগুলো নিয়ে একটু দেখাতে হবে নেক্সট ক্লাসে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো। বাট আশা করি বুঝতে পেরেছেন এটা আসলে কি বোঝাতে চাইছি। সো আরেকটা কমান্ড আছে, সেটা হচ্ছে গেট এন্ড, এইখানেই বলেছে। গেট এন্ড হচ্ছে গেট এন্ট্রিজ। তো গেট এন্ড কমান্ডটা আমরা কখন ইউজ করে থাকি? আমার টোটাল সিস্টেমের মধ্যে অ্যাকচুয়ালি the getend command is more powerful than grep because it looks at local files and network directory services like LDAP or Active Directory if the system is connected to them. Okay, so getend টা মূলত কি করবে? getend টা মূলত টোটাল সিস্টেম থেকে স্পেসিফিক ইউজার যেমন আছে, ওই স্পেসিফিক ইউজারের জন্য আমার পাসওয়ার্ড ফাইল, শেয়ার ফাইলগুলো বের করে আনবে। এটা বলতে একটা ডাটাবেজের মতো বা একটা অ্যাক্টিভ ডিরেক্টরির মতো বলতে পারেন, সেখানে সবকিছু স্টোর করে রাখা। এটা কিন্তু গেট এন্ডে স্টোর করে রাখা যায়, কিন্তু গ্র্যাপ মূলত একটা স্পেসিফিক লোকেশনে গিয়ে খুঁজে থাকে। তো গেট এন্ডে অনেক ধরনের ইউসেজ আছে, বাস আমি বেসিক ইউজেজ যদি দেখি, যেমন আমি বললাম যে গেট এন্ড পাসডব্লিউডি ফাইলের মধ্যে খুঁজো কোন ইউজারের জন্য, রুট ইউজারের জন্য, রুট ইউজারের জন্য খুঁজেছে। তো আমি এখন শ্যাডোটা যদি খুঁজি, শ্যাডো, তো সেটাও কিন্তু সে খুঁজেছে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন। সো নোট হিসেবে ইউজ করছি, ভালো কথা, যাই হোক আশা করি বুঝতে পেরেছেন। গেট এন্ড কমান্ড আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যে জিনিসটা নিয়ে একটু বুঝতে হবে সেটা হচ্ছে সিস্টেম অ্যাকাউন্টস। তো সিস্টেম অ্যাকাউন্টস বলতে আমি বোঝাচ্ছি যে আমাদের লিনাক্সে যে প্রতিটা অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট হিউম্যান না, মানুষ না। এগুলোর মধ্যে
কিছু অ্যাকাউন্ট আছে যেগুলো সার্ভিসেস বোঝায়, লাইক ওয়েব সার্ভার্স, ইমেল এজেন্টস। তো প্রতিটা ইউজারের ক্ষেত্রে আমি যেহেতু বলেছিলাম যে এদের প্রতিটা ইউনিক ইউআইডি বা ইউজার আইডি আছে, আর আমাদের সিস্টেম লেভেলের ক্ষেত্রে ইউজার আইডি গুলো মূলত 1 থেকে 499 এর মধ্যে হয়ে থাকে। আর নতুন সিস্টেমগুলোর ক্ষেত্রে 999 হয়ে থাকে বা তার বেশি হয়ে থাকে। আর রেগুলার ইউজার যদি হয় তার ইউজার আইডি 500 প্লাস হয়ে থাকে। ওকে, সো এই সিস্টেম অ্যাকাউন্টস এর ক্ষেত্রে যে ব্যাপারটা সেটা হচ্ছে এদের কোনো লগ ইনের প্রয়োজন পড়ে না, এদের কোনো পাসওয়ার্ড নেই, এদের কোনো হোম ডিরেক্টরিও নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সেম ভাবে কিছু গ্রুপ অ্যাকাউন্টস আছে। তো গ্রুপ অ্যাকাউন্টস এর জন্য কিছু লোকেশনও আছে। আমি যদি একটু দেখাতে চাই সেটা হচ্ছে যে প্রথমত আমি আগেই বলেছিলাম যে আমি যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করি, সে প্রাইমারিলি একটা প্রাইমারি গ্রুপে চলে যায়, কিন্তু আমি চাইলে একটা অন্য একটা গ্রুপে আমি নিতে পারি। এখন আমার সিস্টেমে কি কি গ্রুপ আছে সেটাও দেখা প্রয়োজন, আমি একটু দেখাই। যে আমি যদি দেখি যে ক্যাট স্ল্যাশ ইটিসি স্ল্যাশ গ্রুপ, তাহলে আমার সিস্টেমে কি কি গ্রুপ আছে সব লিস্ট করে চলে আসছে। তাহলে কি কি গ্রুপ আছে যদি আমি একটু দেখি, রুট, ডায়মন্ড, বিন, সিস, এডিএম, টিটিওয়াই, ডিস্ক, এলপি, মেইল, নিউজ, ইউইউসিপি, ম্যান, প্রক্সি, কেএমএমই, ডায়ালাউড, ফ্যাক্স, ভয়েস, সিডিএম, এইরকম ভাবে অনেক অনেক গুলা আমাদের গ্রুপ আছে। তো প্রতিটা গ্রুপের কিন্তু আবার পাসওয়ার্ডও থাকে, এটা হয়তো অনেকে জানে না, প্রতিটা গ্রুপের পাসওয়ার্ডও থাকে। তো সেটার জন্য আপনি জাস্ট করবেন যে জি শ্যাডো নামে একটা ডিরেক্টরি আছে বা ফাইল আছে। তো পারমিশন ডিনাই বলছে কারণ এটার জন্য সুডো প্রিভিলেজেসটা লাগবে আমাদের, বা রুট প্রিভিলেজেসটা লাগবে। তো সুডো আমি সামনে লাগাই দিলাম, সুডো। তো এখন দেখতে পাচ্ছেন যে এখানে এইগুলা হচ্ছে আমাদের জি শ্যাডো। তো সবগুলোর ক্ষেত্রে পাসওয়ার্ড মূলত থাকে না। সো মোটামুটি আমার কোনোটাতে পাসওয়ার্ড সেট আপ করা হয়নি গ্রুপ ইউজারের, বাট এটা একটা সেন্সিটিভ ফাইল। আপনি যদি চান আপনি পাসওয়ার্ড তো সেট আপ করতেই পারবেন, এটা সমস্যা নেই, এটা ব্যক্তিগত ইচ্ছা যার যার। বাট এটা আমি বলে দিলাম। তো প্রতিটা ক্ষেত্রে গ্রুপ আইডিও এদের কিন্তু আছে। তো আপনি যখন ইটিসি গ্রুপ ভিজিট করবেন তখন আপনি এই ধরনের একটা ফিল্ড দেখতে পাচ্ছেন। তো প্রথমটা হচ্ছে গ্রুপ নেম, পাসওয়ার্ড প্লেস হোল্ডার পরেরটা, পরেরটা হচ্ছে গ্রুপ আইডি, পরেরটা হচ্ছে আমাদের ইউজার লিস্ট, কোন কোন ইউজার এই গ্রুপের মধ্যে আছে সেটা দেখাচ্ছে। তো আমি সেম জিনিস যদি এখানেই দেখাই, যে আমাদের এই যে এইটা দেখালাম যে এখানে যেমন আমি যে কোনো একটা ইউজার পিক করলাম, উদাহরণস্বরূপ আমি এই ইউজার পিক করলাম। তো এইটা হচ্ছে আমাদের গ্রুপ নেম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডের প্লেস হোল্ডার, এটা হচ্ছে আমাদের গ্রুপ আইডি, এরা হচ্ছে সেই সব ইউজার যারা এই গ্রুপের অন্তর্ভুক্ত। আশা করি ক্লিয়ার, কোনো কোয়েশ্চেন থাকার কথা না। তো এটা বুঝলাম। তারপরে আমাদের কিভাবে আপনি গ্রুপগুলো দেখতে পারবেন, আপনি জাস্ট গ্রেপের মাধ্যমে দেখতে পারবেন, গেট এন্ট্রির মাধ্যমে দেখতে পারবেন, এটা যার যার ব্যক্তিগত ইচ্ছা। যেমন আমি গ্রেপের মাধ্যমে দেখতে চাই, জাস্ট আমি কমান্ড একটু কপি করে দিতে পারি, হয়তো লাগতে পারে, আমি একটু কপি পেস্ট মধ্যে যাই হোক। সো এখানে নাই এই নামে, বাট আমি স্পেসিফিক গ্রুপের নাম দিতে পারি, কারণ গ্রুপ নেম নয় তো গ্রুপ নাম নাই, একটা গ্রুপের নাম দিলাম, যে রুট নামে যে গ্রুপ আছে ওইটাই দিয়ে দেই, বা অডিও নামে একটা গ্রুপ আছে, অডিও, এটা দেখাইছে। সেম ভাবে আমি যদি গেট এন্ড, আমার ফাইলটা হচ্ছে গ্রুপ, অডিও নামে যে গ্রুপ আছে ওইটা, সেটা কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এটা আমরা দেখতে পারি এইভাবে। সো সেখানেও আমরা এগুলো দেখতে পারবো। এখন আরেকটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আমাদের আইডি নামে একটা কমান্ড আছে। যেমন আমি এখন লোকাল ইউজার আছি, লোকাল ইউজার হিসেবে আমি যদি আইডি কমান্ডটা রান করি, এখানে কিছু ইনফরমেশন দেখতে পারবো। ইনফরমেশন গুলো আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এখানে প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইউজার আইডি, সেটা হচ্ছে 1000। তারপর এটা হচ্ছে গ্রুপ আইডি, এটাও 1000। তারপর আমাদের গ্রুপস, তারপর হচ্ছে গ্রুপস গুলো কি কি আছে, কি কি গ্রুপ আছে। এটা হচ্ছে 1000 হচ্ছে আমাদের এই ইউজারের গ্রুপ, মানে এই ইউজার গুলো এই গ্রুপের অন্তর্ভুক্ত বলতে পারেন। তারপর এটা হচ্ছে অ্যাডমিন বা রোড, তারপর ডায়াল আউট, সিডি রম, এগুলো হচ্ছে কিছু গ্রুপ আছে, মানে কি গ্রুপ আমার সিস্টেমে এক্সিস্ট করছে সেটা বোঝানো হচ্ছে। ওকে, সো এইগুলা হচ্ছে এক একটা গ্রুপ, মূলত এখানে যা যা দেখাচ্ছে সবগুলো হচ্ছে এক একটা গ্রুপ, আর এগুলা হচ্ছে সাথে গ্রুপ আইডিটা আমার মেনশন করে দিয়েছে। ঠিক আছে, তো সেম ভাবে আপনি যদি আইডি দিয়ে যদি রুট লিখেন তাহলে রুট ইউজারের ক্ষেত্রে জিনিসপাতিগুলো দেখতে পারবেন। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে ফাইন, আমরা একটু সামনে আগাতে পারি। তো সেম ভাবে আপনি মনিটরিং অ্যাক্টিভ ইউজার যেগুলো আছে তাদেরকে মনিটর করতে পারেন। এটা যা যা ব্যক্তিগত ইচ্ছা, হু নামে একটা কমান্ড আছে সেটা দিয়ে মনিটর করা যায়, ডাব্লিউ নামে কমান্ড দিয়ে করা যায়, ডাব্লিউ মাইনাস আরও মূলত সম্ভবত একটা আছে, হু মাইনাস আর আছে, সেটা রান করছে না। যাই হোক, আপনি হেল্প সেকশন দেখে আরো অনেকগুলো জিনিস দেখতে পারবেন, যে হু দিলে যদি আমার বর্তমান ইউজার আছে, ইউজার অ্যাক্টিভিটি গুলো অ্যাকচুয়ালি জাস্ট মনিটর করা, দ্যাটস আর কিছু না, সেটাই মূলত এখানে দেখাচ্ছে।
ঠিক আছে? সো এইগুলো নিয়ে আমি একটু বেশি নিব না। তারপর লাস্ট নামে একটা কমান্ড আছে। লাস্ট কমান্ডটা মতো রিসেন্ট থেকে মতো লগইন করছে সেটাই দেখায় এবং এইটার সোর্স ফাইলটা হচ্ছে এই লোকেশন থেকেই দেখানো হয়ে থাকে। এত কিছু আমি বলব না। বাট আমি এখন সরাসরি যেটা নিয়ে আমি যেতে যাচ্ছি সেটা হচ্ছে কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করা যায়। গ্রুপ ক্রিয়েট করা, ইউজার ক্রিয়েট করা, গ্রুপকে মডিফাই করা ইত্যাদি, ইত্যাদি জিনিস আমি একটু দেখাতে যাচ্ছি। তো সেটা নিয়ে আমি একটু কথাবার্তা বলতে চাই। তো প্রথমত এটার জন্য গ্রুপ এড নামে একটা কমান্ড আছে। গ্রুপ এড নামে কমান্ডটা আমি ইউজ করলে মূলত এখানে আমি যেকোনো একটা গ্রুপ ক্রিয়েট করতে পারি। উদাহরণস্বরূপ আমি বললাম যে একটা গ্রুপ ক্রিয়েট করা যাক, সেটার জন্য গ্রুপ এড কমান্ডটা ইউজ করতে হবে। তো গ্রুপ এড এই কমান্ডটা ইউজ করার পরে আমি যেটা কাজ করতে পারি যে জাস্ট আমি গ্রুপের নামটা বলে দিলাম যে ডেভেলপমেন্ট নামে একটা গ্রুপ আমি ক্রিয়েট করতে চাই। সো পারমিশন ডিনাইড, কারণটা হচ্ছে যে আমার সুডো ইউজার না হলে আমি এটা পারবো না। তো এটার জন্য আমি জাস্ট সামনেটা সুডো এই ওয়ার্ডটা লাগাই দিলাম, সুডো লাগাই দিলাম। এখন কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে। আপনি যে সার্চ করেন যে গ্রেপ ডেভেলপমেন্ট, এটা স্ল্যাশ ইটিসি স্ল্যাশ গ্রুপ এখানে সার্চ করবে, এখানে কিন্তু এটা আছে। এখন এটা কিন্তু বাই ডিফল্ট সে 1004 নামে একটা গ্রুপ আইডি এখানে দিয়েছে। আমি চাইলে এখানে স্পেসিফাই করে দিতে পারি যে একটা গ্রুপ আমি যখন ক্রিয়েট করবো তখন এটা গ্রুপ আইডিটা কত হবে বা জি আইডিটা কত হবে, সেটার জন্য করতে হবে সুডো তারপর গ্রুপ অ্যাড, ওকে গ্রুপ অ্যাড মাইনাস আমি জি দিতে হবে, তারপর আমি একটা গ্রুপ আইডি দিলাম যে 1200 উদাহরণস্বরূপ। তারপর এটার নামটা দিয়ে দিলাম যে সেলস নাম একটা। আপনি এখন সার্চ করেন যে সেলস, এখন দেখতে পাচ্ছেন এটা গ্রুপ আইডি কিন্তু এখন 1200 আছে, যেটা আমি স্পেসিফাই করে দিয়েছিলাম। তো সেই সেম ভাবে আপনি গ্রুপ এড মাইনাস আর দিলে আর মূলত কি করে, the minus r flag creates a system group with a low id number usually below 1000। তো মাইনাস আর কমান্ডটা যেটা কাজ করবে ইন জেনারেলি আমাদের আমরা যে গ্রুপগুলো ক্রিয়েট করব সেটা গ্রুপ আইডি 1000 এর বেশি হয়। মাইনাস আর ইউজ করলে সিস্টেম লেভেল বা 1000 এর কম নাম্বারের কোনো একটা গ্রুপ আইডি আমরা পাবো। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সো এই এগুলো মূলত অনেকগুলা রুলস বলছে যে কিভাবে মানে আমার দেওয়া উচিত, বাট আমি এইগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। এগুলা খুবই বোরিং একটা জিনিস। এগুলো নিজে পড়ে নেবেন, আমার নোটটা পড়বেন, দ্যাটস এনাফ। বাট আমরা সেটা হচ্ছে মডিফাইং গ্রুপ, ওইটা নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। মডিফাইং এ গ্রুপ জিনিসটা কি, সেটা হচ্ছে যে গ্রুপকে মডিফাই করা। যেমন একটা আগে একটা নাম ছিল সেটা নামটা চেঞ্জ করা, গ্রুপের আন্ডার ইউজারকে এড করা ইত্যাদি জিনিস পাতে, রাইট? সো এইগুলো একটু আমি দেখতে চাই। আমি চাইবো যে গ্রুপের নাম কিভাবে চেঞ্জ করতে হয় এবং গ্রুপের জিআইডি কেমনে চেঞ্জ করা যায় সেইগুলো আমি দেখতে যাচ্ছি। তো সেইগুলো একটু দেখা যাক। তো আমি প্রথমত গ্রুপ মড নামে একটা কমান্ড আছে সেটার সাথে আমি পরিচয় করে দিতে চাচ্ছি। তো শুরুতে আপনি গ্রুপ মড, এটার মানে হচ্ছে গ্রুপ মডিফাই মাইনাস এইচ দেন, এটা হেল্প সেকশনে দেখতে পারবেন। তো আমি চাচ্ছিটা কি, আমি গ্রুপের নামটা চেঞ্জ করতে। সো নিউ নেম, আমাকে মাইনাস এর নামে একটা কমান্ড আছে যেমন এইটা, এটা দেওয়ার পর আমি নিউ নেম দিলাম যে এখন আগে এখন ডেভ হবে, আগে ছিল ডেভেলপমেন্ট। পারমিশন ডিনাইড, কারণটা হচ্ছে আমার রোল প্রিভিলেজেস আমার কাছে নাই। তো সুডো এগেইন ইউজ করতে হবে, কাজ হয়ে গিয়েছে। তো আমি এগেইন ডেভ জি সার্চ করে গ্র্যাব দিয়ে আমি পেয়ে যাব, এটা সাকসেসফুল হয়েছে মানে পেয়ে যাব, ওইটা আমি দেখাতে যাচ্ছি না। বাট আমার গ্রুপ নেমটা চেঞ্জ হয়ে গিয়েছে। সেম ভাবে আমি সেলস করতে পারি, সেম ভাবে আমি চাচ্ছি যে গ্রুপের আইডিটা চেঞ্জ করা। তো সেইটার জন্য মাইনাস জি নামে কমান্ডটা ইউজ করব। তার মাইনাস জি ফ্ল্যাগটা ইউজ করার পরে আমাকে স্পেসিফাই করতে হবে যে 1200 এটা আমাদের গ্রুপ আইডিটা হবে বর্তমানে, এটা হচ্ছে ডেভের জন্য হয়ে গিয়েছে। আমি যে একটু সার্চ করি যে গ্র্যাব, এটা হচ্ছে ডেভ, তারপর হচ্ছে যেটা স্ল্যাশ ইটিসি স্ল্যাশ গ্রুপ, এইখানের ভেতরে এসে খুঁজবে। তো এই যে দেখতে পাচ্ছেন ডেভ নামে একটা কিছু একটা আছে, সেটা আবার গ্রুপ আইডি 1201 এটাও করা হয়ে গিয়েছে। অলরাইট, আশা করি বুঝতে পেরেছেন। তো সেম ভাবে গ্রুপ আইডি আমরা চেঞ্জ করলাম, আমরা ডিলিটিং গ্রুপ এটাও দেখা উচিত, একটা গ্রুপ কিভাবে ডিলিট করে। গ্রুপ ডেল নামে একটা কমান্ড আছে, দ্যাটস অল। জাস্ট আমি গ্রুপ ডেল নামে একটা কমান্ড আছে ওইটা ইউজ করব, আমার গ্রুপটা ডিলিট হয়ে যাবে। খুবই সহজ, কঠিন কিছু এখানে নেই। বাট মেবি আজকে ক্লাসটা একটু বোরিং হবে, কারণটা হচ্ছে থিওরি একটু বেশি, এই জন্য একটু বোরিং হতে পারে। বাট নেক্সট ক্লাসগুলো একটু বেশি আমি প্র্যাকটিক্যালি আমি একটু ফোকাস করব। তো নেক্সট সেশনগুলো একটু মানে একটু মজাদার হবে, কারণ এখানে প্র্যাকটিক্যালি আমি একটু ফোকাস করব। গ্রুপ ডেল নামে একটা কমান্ড আছে, সেইটার সাহায্যে আমি কি করতে পারি,
কোন একটা গ্রুপ আমি ডিলিট করতে পারি। বাট এখানে আরেকটা ব্যাপার মাথায় রাখতে হবে, বিফোর ইউ হিট ডিলিট ইউ নিড টু চেক টু থিংস, অরফানস এন্ড প্রাইমারি স্ট্যাটাস। এখানে দুইটা ব্যাপার, দুইটা রুলস এখানে বলে দিয়েছে। প্রথমত, প্রাইমারি গ্রুপ রুল, ইউ ক্যান নট ডিলিট এ গ্রুপ ইফ ইট ইজ কারেন্টলি সেট এজ এনি ইউজার গ্রুপ প্রাইমারি গ্রুপ। প্রথমত আমি আগেই বলেছি যে কোন একটা ইউজার প্রাইমারি গ্রুপ হিসেবে স্পেসিফাই করা থাকে, প্রতিটা ইউজারের একটা প্রাইমারি গ্রুপ আছে। গ্রুপ আমি ডিলিট করতে পারবো, বাট শর্তটা হচ্ছে যে যদি এইটা কোন একটা ইউজার প্রাইমারি গ্রুপ হয় তাহলে এই গ্রুপটা আমি ডিলিট করা সম্ভব না। এটা ডিলিট করার উপায়টা হচ্ছে ওই ইউজার প্রাইমারি গ্রুপটা প্রথমে চেঞ্জ করেন, তারপর গ্রুপটা ডিলিট করেন। এইটা হচ্ছে ব্যাপারটা গেল। তারপর অরফান প্রবলেম, জাস্ট লাইক চেঞ্জিং এ জিআইডি, ডিলিটিং গ্রুপ লিভস অল দ্য ফাইলস বিহাইন্ড এজ অরফানস। তাহলে ফাইলসটা অরফানসেও থাকে, সো বিফোর ডিলিটিং ইউ শুড আইডিয়ালি ট্রান্সফার দোজ ফাইলস টু এ নিউ গ্রুপ। সো ওই গ্রুপের আন্ডারে যদি কোনো একটা ফাইল থাকে সেই ফাইলগুলো প্রথমত আমাকে নতুন একটা গ্রুপে আমাকে ট্রান্সফার করতে হবে, আদারওয়াইজ এখানে একটা সমস্যা থেকে যায়। তো এগুলো যদি আমি বলে মানে স্পেসিফাই করে দিতে পারি তখন এই সমস্যাটার সমাধান হয়ে যায়। ওকে, সো যেহেতু ওই জিনিসপাতি আমরা করি নাই, তাই আমরা গ্রুপটা খুবই সহজ ডিলিট করতে পারি। সো লাইক গ্রুপ এড কমান্ডের মধ্যে এখানে সুডোটা ইউজ করতে হবে। তো সুডো দিয়ে গ্রুপ ডেল, গ্রুপ ডেলটা কোনটা আমি ডিলিট করবো, ডেভ নামে কমান্ডটা ডিলিট হয়ে গিয়েছে। সেম ভাবে আমি সেলসটাও ডিলিট করে ফেলবো, ডিলিট হয়ে গিয়েছে। এখন যে আমি সার্চ করি কোনো কিছু এক্সিস্ট করে ডেভ নামে, নো। সেম ভাবে সেলসটা আমি একটু সার্চ করি, সেলসটা সেলস নামে তো কোনো কিছু নেই, কারণ ডিলিট হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গ্রুপ ক্রিয়েট করতে হয়, কিভাবে গ্রুপ ডিলিট করতে হয়। এখন দেখবো আমরা কিভাবে ইউজার ক্রিয়েট করতে হয়। ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার এড নামে কমান্ডটা ইউজ করা হয়ে থাকে। ওকে, ইউজার আমরা যে ক্রিয়েট করতে চাই তাহলে ইউজার এড নামে একটা কমান্ড আছে সেটা, বাট এটার সেটিংসটা আমার এই লোকেশন যে ইডিসি রিফোজ ইউজার এড, এইটার ভেতরে মতো এটার সেটিংসগুলো থাকে, বাট ওইগুলো তো আমাদের ফোকাসের বিষয়টা না। আমরা এখন দেখতে যাচ্ছি জাস্ট কিভাবে একটা ইউজার ক্রিয়েট করা যায় কোন একটা লিনাক্স অপারেটিং সিস্টেমে, ওইটা একটু দেখা যাক। তো চলুন দেখা যাক। সো আমি ইউজার এড একটু কমান্ডটা একটু দেখি, এক্সপ্লোর করা যাক। ইউজার এড -h, সো অনেকগুলো অপশন লাইক -d, print or change default user configuration, okay whatever the thing is, আমরা এগুলো একটু দেখবো না। sudo user add কমান্ডটা দেওয়ার পর আমি জাস্ট কোনো একটা ইউজার দিতে পারি, ফর এক্সাম্পল জন, লেটস সে। এখন দেখি জন নামে কেউ আছে কিনা, আসলে যে গ্র্যাব জন নামে কেউ আছে কিনা, /etc/5wd, জন নামে কেউ যেন আছে, তার হোম ডিরেক্টরিটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে। বাই ডিফল্ট এটা হোম ডিরেক্টরিটা ক্রিয়েট করে ফেলে। আমি চাইলে হোম ডিরেক্টরিটা চেঞ্জও করতে পারি। কিভাবে, যে -m এই ফ্ল্যাগটা যদি ইউজ করি আমি হোম ডিরেক্টরিটা চেঞ্জ করা সম্ভব। -k টা ইউজ করলে স্কেল ডিরেক্টরি, ইউজ দিস আল্টারনেটিভ স্কেলেটন ডিরেক্টরি। তো প্রতিটা ডিরেক্টরিটা স্কেলেটন ডিরেক্টরিটা থাকে, তো সেটাও বাই ডিফল্ট একটা লোকেশন থাকে, বাট আমি স্কেলেটন ডিরেক্টরিটাও আমি চেঞ্জ করতে পারি। সো ওইখানে এই ব্যাপারটা নিয়ে কিছু ফিল্ড আছে। প্রথমত গ্রুপ, সো দ্য ফরওয়ার্ড গ্রুপ ইফ ইউ স্পেসিফাই, যদি কোনো একটা গ্রুপ আমি প্রতিটা ইউজার একটা গ্রুপ আইডি থাকে, যেমন উদাহরণস্বরূপ আমি এইখানেই দেখতে পাচ্ছি এটা গ্রুপ আইডি হচ্ছে 1004, রাইট? আমি স্পেসিফাই করে দিই না গ্রুপ আইডিটা কত হবে, বাট সিস্টেম আমার বাই ডিফল্ট দিয়ে দিয়েছে আর এটা হচ্ছে ইউজার আইডি। সো তো সেই ক্ষেত্রে মূলত গ্রুপটা মূলত ইউজুয়ালি মানে এরকম হয়ে থাকে। তারপর আমাদের এখানে হোম ডিরেক্টরির ব্যাপারটা আছে। হোম ডিরেক্টরিটা হচ্ছে যে ইউজারের প্রতিটা ইউজার একটা স্পেসিফিক ডিরেক্টরি আছে যেখানে ওর অনেক মানে সব ধরনের অধিকার থাকে, সব ধরনের পাওয়ার থাকে। ইনঅ্যাক্টিভ হামেডেজ গিভ এ ইউজার ফিক্সড এক্সপায়ার, তো এইটা নিয়ে একটু কথাবার্তা আমি বলবো না। তো এইগুলোর মতো কিসের উপর ভিত্তি করে বলছে, এই যে ফিল্ডগুলো, এই ফিল্ডটার উপর ভিত্তি করে বলা হচ্ছে। এইটা নিয়ে কোথাও দরকার নেই, বাট শেল, একটা শেল থাকে প্রতিটা ইউজারের। যেমন আমার ইউজারের শেলটা কোনটা, ওই যে বিন sh, এটা হচ্ছে তার শেল, এটা হচ্ছে সিম্পল শেল। আর হচ্ছে স্কেল, the star racket, everything in this folder is automatically copied into a new user's home directory like bash or c or desktop settings. ওকে, স্কেলেটন ডিরেক্টরি যেটাকে বলা হয়ে থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। যাই হোক, তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে মাস্টার পলিসি ফাইল, একটা ফাইল আছে, সেই ফাইলে কিছু ইম্পর্টেন্ট কনফিগারেশন নিয়ে কথাবার্তা বলা আছে। এই ফাইলটা হচ্ছে edc login.devs। তো edc login.devs এটা মূলত কি আসলে,
এটা হচ্ছে একটা ফাইল, সেখানে ইউজার এড নামে যে কমান্ড আছে ওইটা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কনফিগারেশন আছে। তো আমি এই ফাইলটার মতো প্রথমে আমি একটু ওপেন করতে যাচ্ছি। তো আমি ফাইলটা যদি প্রথমত ওপেন করি, সো ইটিসি ইউজার লগইন ডট ডেভস, সো গেট, এটা একটু ওপেন করেন যদি, তাহলে এখানে আমি মূলত এগুলা বাদ দিব যে এই জিনিসগুলো, বাট আমি ইম্পর্টেন্ট গুলো যদি দেখি কিছু দেখা যাক। ওয়েট আ মিনিট, এটা অনেকগুলো অপ্রয়োজনীয় কথাবার্তা আছে, আর প্রয়োজনীয় কথাবার্তার মধ্যে কি আছে, হ্যাশ গুলো, সব হ্যাশ যা আছে সব বাদ দিবেন। মেল ডিআইআর var মেইল, এটা হচ্ছে মূলত আমার, এটা হচ্ছে ইউজারের মেইল লোকেশন। তারপর লগ ইন আনফেল এনাবল নো, লগ আনফেল নো, তারপর লগ ওকে লগ ইন নো। এই ধরনের ফিল্ড যেগুলা বলছে, এইগুলা বলতে আমি কি বুঝাচ্ছি আমাদের মাথায় ঢুকছে না। তো এইটার মধ্যে এখানে এক্সপ্লেন করছি। ফার্স্টলি পাস ম্যাক্স ডেজ, মানে ম্যাক্স পাসওয়ার্ড এজ, মানে ফোর্স ইউজ টু রেডি পাসওয়ার্ড ফর বেটার সিকিউরিটি। সর্বোচ্চ কতদিন আমি সেম পাসওয়ার্ড ইউজ করতে পারবো। তারপর পাস মিনিমাম ডেজ, সর্বনিম্ন কতদিন এটা থাকবে, মানে চেঞ্জ, মানে ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য আগে কতদিন থাকবে। ইউআইডি মিনিমাম, জিআইডি মিনিমাম, তো ইউজার আইডি মিনিমাম কত হবে, আর আমাদের গ্রুপ আইডি মিনিমাম কত হবে, এই ধরনের ফিল্ড আছে। সো কিপস হিউম্যান অ্যাকাউন্টস 500 প্লাস সেপারেট ফ্রম সিস্টেম অ্যাকাউন্টস। সো তারপর ক্রিয়েট হোম নামে একটা জিনিস আছে, যেটা মূলত আমাদের ইয়েস যদি এটা করা থাকে তার মানে হচ্ছে আমাদের একটা হোম ডিরেক্টরি ক্রিয়েট করবে। ইউ মাস্ক, এটা হচ্ছে ফোল্ডার প্রাইভেসি। সো ইউ মাস্ক হচ্ছে যে 007 like কিপ আউট অফ সাইন, ইট মিনস অনলি দ্য ইউজার ক্যান সি দেয়ার ফাইল, সেটা প্রাইভেসির জন্য ইউজ করা হয়ে থাকে। তারপর ইউজার গ্রুপস এনাবল, এটা ইউপিজি সাপোর্টের ক্ষেত্রে। আচ্ছা, ইউপিজি বলতে কি বোঝানো হচ্ছে এখানে? ইউপিজি সাপোর্ট এটা ইউজ করা হয়ে থাকে। তো ইউপিজি বলতে বোঝানো হয় এটা সেটিংস, এটা কিছু সিস্টেমে থাকে, লিনাক্স সিস্টেমে। এটার মাধ্যমে এনশিওর করা হয় যে ইউজার আইডি আর গ্রুপ আইডি সেম হবে অলওয়েজ, ইউজার আইডি আর গ্রুপ আইডি সবসময় সেম হবে, এটা বোঝানো হয়। আর এরপরে আছে আমাদের স্কেলেটন ডিরেক্টরি। স্কেলেটন ডিরেক্টরি এটা আসলে কি? ইটিসি স্কেল নামে একটা লোকেশনে থাকে। এটা হয়তো এটা একটা টেমপ্লেটের মতো চিন্তা করতে পারেন, যে এখানে if you want every new employee to have a company policy.txt file on the desktop moment they join put in the ETC scale, সবাইকে সেম পলিসি ফাইলটা যদি আমি দিতে চাই তখন এটা কাজে আসবে, আর কিছু না। সো when you run user head linux copies everything, সো লিনাক্স মূলত কি করে, ইউজার কমান্ডটা যখন ইউজ করা হয়ে থাকে ETC স্কেল থেকে সব ফাইল কপি করে ওই ইউজারের স্কেল ডিরেক্টরিতে দিয়ে দেয়, বা হোম ডিরেক্টরি বলতে পারেন, বা ওই ইউজারের হোম ফোল্ডারে দিয়ে দেয়। এবং ওই যে কপি করা যে ফাইল যেগুলো আছে, কপি কপি করে ওই লোকেশন যে কপি হয়েছে ওই ফোল্ডার ওনারশিপ ওই স্পেসিফিক ইউজারের কাছেই থাকে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন কোন একটা ইউজারের অ্যানাটমি কিভাবে হয়ে থাকে ওইটা আমি একটু বলবো না, এটা গুরুত্বপূর্ণ না। এইটা আমি অলরেডি এই লাইন থেকে আমি বলতে পারি, এই লাইন যে আমি বলি যদি, ওয়েট আ মিনিট, এই লাইন থেকে আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলছি, তাই আমি এটা আর এখন বলবো না। বাট সবকিছুতে একটু একটু মানে এক জায়গায় নিয়ে আসি। আমি এটা কিভাবে বলতে পারি, যে মানে বলা যায় যে আমার ইউজার এড এই কমান্ডটা আমি যখন ক্রিয়েট করব, ওই অবস্থায় আমি চাচ্ছি যে যে এখানে আমার ইউজার আইডিটা স্পেসিফাই করতে, প্রাইমারি গ্রুপটা ডিফল্ট না অন্য কিছু হোক। আর একটা ইউজার কিন্তু মাল্টিপল গ্রুপে থাকতে পারে, তো আরো কিছু গ্রুপ স্পেসিফাই করে দিতে চাই। তারপর একটা কমেন্টটাও যেন এখানে থাকে, সেটাও আমি স্পেসিফাই করে দিতে চাচ্ছি। তো ওই ধরনের জিনিসপাতি আসলে আমি কিভাবে করতে পারি, চলুন শুরু করা যাক। তো সেই জন্য আমি কি করব, একটু ক্লিয়ার করি। তারপর আমি একটা সুডো ইউজার চলে যাই। তো এখানে কিছু গ্রুপ আমি প্রথমে ক্রিয়েট করি, যে গ্রুপ অ্যাড, এটা জাস্ট সেলস নামে একটা করলাম। তারপর আমি এখানে ইউজার্স নামে এটা করলাম, আর আরেকটা করলাম ইউজার্স ওয়ান নামে এটা করলাম, ইউজার্স ওয়ান। আর আরেকটা করলাম ডেভ নামে একটা। সো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে যে গ্রুপ অ্যাড নামে একটা কমান্ড, সরি ইউজার অ্যাড নামে যে কমান্ডটা আছে ওইটাই আমি ইউজ করবো, ইউজার অ্যাড মাইনাস এই যদি দেখি হেল্প সেকশন দেখা দরকার আমার। সো এখন যদি দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, যেমন আমি এখানে মাইনাস এম দিয়ে ক্রিয়েট হোম ডিরেক্টরি, হোম ডিরেক্টরি আমি ক্রিয়েট করার জন্য বলছি। সো এটা করা যায়, আরো অনেকগুলো অপশনই আছে। তারপর মাইনাস সি দিয়ে আমি একটা কমেন্ট আছে, মাইনাস সি দিয়ে কমেন্টও স্পেসিফাই করে দিতে পারি। উদাহরণস্বরূপ আমি যখন এটা ইউজারকে সার্চ করি, সো ইউজারকে সার্চ করলে ওইখানে কোনো কমেন্ট দেখায় না। ফর এক্সাম্পল এখানে মূলত ইউজার নেমটা দেখায়, আমি গ্রেপ থেকে যখন আনি গ্রেপ করে, বাট আমি কমেন্ট যদি স্পেসিফাই করে দিই তখন আমি একটা নাম উল্লেখ করে দিতে পারি।
চলুন সেটা করা যাক। তো ইউজারের কমান্ডটা ইউজ করে প্রথমত আমি একটা ইউজার ক্রিয়েট করব। তো মাইনাস ইউ দিয়ে আমি ইউজার আইডি স্পেসিফাই করলাম যে এরা হচ্ছে আমার 1010। তারপরে তারপরে আমি বললাম যে এইখানে আমার মাইনাস জি, অর্থাৎ প্রাইমারি গ্রুপটা হবে ইউজার্স 1। আর আরো কিছু গ্রুপ আছে, সেগুলো হচ্ছে সেলস আর ডেভ, সেগুলোতেও মতো থাকবে। তারপর মাইনাস এম দিয়ে হোম ডিরেক্টরি ক্রিয়েট করবে, মাইনাস দিয়ে কমেন্ট, সেটা হচ্ছে জেন জাস্ট। ওকে, আচ্ছা ওয়েট এ মিনিট, কোনো কিছু ভুল করলাম নাকি দেখি। ইউজার এর মাইনাস ইউ 1010, ওকে, ইউজার্স 1, ওকে, আমি কোনো একটা ভুল করেছি। জিআইডি গ্রুপ, সো বা প্রাইমারি গ্রুপ এটা স্পেসিফাই করে দিলাম, মাইনাস জি গ্রুপ, আর বাকি যে গ্রুপগুলো সেটা স্পেসিফাই করে দিতে বলছিল। মাইনাস এম দিয়ে হোম ডিরেক্টরি, মাইনাস সি দিয়ে কমেন্ট আমি স্পেসিফাই করে দিতে বলছিল। দেখি মাইনাস সি নামে অপশন আছে কিনা। মাইনাস সি কমেন্ট Janos field. Okay, let's see. ওকে, ও আচ্ছা, এটা এখন আমার অবশ্যই যেটা স্পেসিফাই করতে হবে যে ইউজার নেমটা কি নতুন ইউজার জেন। এখন অলরেডি এক্সিস্ট বলছে, বাট তবু দেখালাম এটা করা যায়। সো এখন দেখা যাক যে নামে যে ইউজার যেটা আছে ওইটা কোথায় আছে। আপনি নিজেই জাস্ট যান এলএস স্ল্যাশ হোম, ওইখানে যান, জেন নামে ডিরেক্টরি কিন্তু অলরেডি এখানে আছে। এটা আমি ডিলিট করবো, সমস্যা নেই পরবর্তীতে, বাট দেখতে পাচ্ছেন এটা কিন্তু আছে, এক্সিস্ট করছে। সো এভাবে ক্রিয়েট করতে পারি। ওকে, তো সেম ভাবে এটা যদি সার্চ করি যে ক্রেপ জেন নামে কেউ আছে কিনা, কোথায় স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পাস ডাব্লিউডিতে, হ্যাঁ আছে, কিন্তু আছে। ওকে, সো আশা করি বুঝতে পেরেছেন। ওকে, দ্য আর্ট অফ দ্য পাসওয়ার্ড, ডুজ ডনস কিভাবে কি করতে হবে এইগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছে, এগুলো দরকার নাই। আর পাসওয়ার্ড কিভাবে সেটিংস করতে হয়, জাস্ট পাস ডাব্লিউ কমান্ড ইউজ করেন, যদি পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। উদাহরণস্বরূপ আমি বলি যে পাস ডাব্লিউ দিলাম, কার পাসওয়ার্ড সেট আপ করবো জেনের জন্য, নতুন পাসওয়ার্ড দিলাম যে সামথিং, এটা কনফার্ম করা যাক। আমি সেই ইউজার হিসেবে লগইন করতে চাইলে এসইউ মাইনাস জেন দিলাম পাসওয়ার্ডটা। এখন আমি যদি হু এম আই করি, মতো আমি জেন হিসেবেই আছি, তো আমি এটাতে বের হয়ে যাই এক্সিট মেরে। সো এই ইউজারটা পরবর্তী আমি ডিলিট করে দিব আসলে, সো এটা দরকার নেই। তারপর ম্যানেজিং পাসওয়ার্ড এগিং, পাসওয়ার্ড এগিং নামে বলতে কি বোঝানো হয়, পাসওয়ার্ড এগিং বলতে যা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে the change command short for change age is the calendar manager for passwords. It allows an admin to decide exactly when a password expires or when a user needs a nudge to change it. এটা মূলত পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য খুব ভালো একটা টুল বা ভালো একটা কমান্ড আমি বলতে পারি। এটা অবশ্যই আপনি ইউজ করে দেখতে পারেন। সো এটা মূলত কিভাবে কাজ করছে এটা একটু দেখা যাক। আপনি জাস্ট যদি এমনি জাস্ট এক্সপ্রেশন জাস্ট চেঞ্জ লিখেন, চেঞ্জ কিছু আসে না আমার, এটা আমি চেঞ্জ লিখে আমি কি দিতে পারি যে মাইনাস এর লাস্ট ডে, মাইনাস এর এক্সপায়ার ডেট, তারপর আরো অনেক কিছু অপশন আছে। যে উদাহরণস্বরূপ আমি বললাম যে চেঞ্জ দিয়ে আমি বললাম যে মাইনাস এম, মানে মাইনাস এম বলতে মাইনাস ক্যাপিটাল এম হচ্ছে যে ম্যাক্স ডেজ, সেট ম্যাক্সিমাম নাম্বার ডেজ বিফোর পাসওয়ার্ড চেঞ্জ। সো আমি বললাম যে ম্যাক্সিমাম 60 দিনের ভিতরে, 60 দিনের মধ্যে আমার পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে। তো এখন জেন দিলাম। এখন এখন যে জিনিসটা হচ্ছে যে মিনিমাম মানে ম্যাক্সিমাম 60 দিনের মধ্যে পাসওয়ার্ড চেঞ্জ, আমি চাইলে মিনিমামটা দিতে পারি যে মাইনাস এন দিয়ে মিনিমামটা হচ্ছে আমার 10 দিন কাজ করবে। এটা একটা ভালো, এটা পাসওয়ার্ড ম্যানেজমেন্টের জন্য খুবই ভালো, রুল সেট আপ করার জন্য ভালো। সো আশা করি বুঝতে পেরেছেন। তো চেঞ্জ কমান্ডটা এটা। তো চেঞ্জ কমান্ডে আরো অনেকগুলো অপশনই আছে, সেগুলো আমি দেখতে যাচ্ছি না, এগুলো দরকার নেই আমাদের লিনাক্সে মাস্টার করতে হবে সাইবার সিকিউরিটির জন্য। বাট প্রয়োজনীয় কিছু যেগুলোর সাহায্যে মানে এমন হতে হবে যে আমি নিজের প্রবলেম নিজে সলভ করতে পারবো। আমার অনেক সময় আমি এরর খাবো, প্রবলেম সলভ আমার মানে অনেক এরর খাবো আমি যখন আমি আমার অপারেটিং সিস্টেমটা চালাবো। বাট আমি যেন আমি নিজে নিজের প্রবলেমটা সলভ করতে পারি, এটা আমার টার্গেট হওয়া উচিত। তো এই জন্য এই জিনিসটাই দেখাচ্ছি, নয়তো এগুলো দরকার নাই। এখন মডিফাইং ইউজার্স, কিভাবে একটা ইউজারকে মডিফাই করা যায় সেটা আমি দেখাতে যাচ্ছি। সো এই জিনিসপাতিগুলো একটু দেখা দরকার যে কিভাবে একটা ইউজার আছে ওই ইউজারের অ্যাকাউন্টটা লক করে দিব, কিভাবে ইউজার অ্যাকাউন্টটা আনলক করব, কিভাবে ওই ইউজারের যে আমাদের কোন একটা গ্রুপে আমি ঢুকাই দিব,
ইউজার গ্রুপ থেকে বের করব, ওই ইউজারকে কিভাবে ডিলিট করতে পারি ইত্যাদি জিনিসপাতি। বাট এগুলো ইম্পর্টেন্ট, তাই আমি দেখানোর প্রয়োজন মনে করেছি। ওকে, সো আমরা একটু দেখা যাক যে কিভাবে এগুলো করা যায়। চলুন শুরু করা যাক। ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আমরা সেই হিসেবে আমরা যেটা করতে পারি, ওকে ওয়েট আ মিনিট, ওকে ফাইন। তো আমরা শুরুতে যে জিনিসটা দিয়ে করবো সেটা হচ্ছে যে ইউজার মোড কমান্ড। ইউজার মোড কমান্ডটা, ইউজার মোডের মানে হচ্ছে ইউজার মডিফাই। সো এই কমান্ডটার সাহায্যে আমরা ইউজার অনেকগুলো সেটিংস মডিফাই করতে পারি। সো মাইনাস ক্যাপিটাল এল দিয়ে জেন দিলাম, এখন এটা লক হয়ে গেছে। আমি যদি এখন এসইও মাইনাস জেন দিই, লগ ইন হবে না আসলে। আচ্ছা হু এম আই দেই, তো লক হয়ে যাওয়ার কথা। এখন কিছুটা প্রবলেম হয়, বাট ইন জেনারেলি ইউজার মোড মাইনাস এল দিয়ে লক হয়ে যায়। এখন এটা আনলক যদি করা হয়, আনলক যদি করার ইচ্ছা হয় তখন আমাদের মাইনাস ক্যাপিটাল ইউ দিতে হয়, তখন এটা আবার আনলক হয়ে যায়। আর আমি চাইলে এটা গ্রুপটাও চেঞ্জ করতে পারি এই ইউজারের। তো ইউজারের গ্রুপ চেঞ্জ করার জন্য মাইনাস জি দিয়ে গ্রুপ নেমটা দিলাম সেলস। সো গ্রুপটাও চেঞ্জ করা যায় এভাবে, চেঞ্জিং দ্য প্রাইমারি গ্রুপ। ওকে, মানে কোন একটা গ্রুপের ভেতর কিভাবে ঢুকানো যায় সেটাই আর কি। যেহেতু আমি বলেছি আগে যে আমি চাইলে কিন্তু কোন একটা গ্রুপ আমি, মানে কোন একটা ইউজার কিন্তু মাল্টিপল গ্রুপে থাকতে পারে। এখন ইউজারকে ডিলিট করার ওয়েটা হচ্ছে ইউজার ডেল কমান্ড ইউজ করে জাস্ট আপনি ইউজার নেম স্পেসিফাই করে দেন। আর যদি চান ইউজারের হোম ডিরেক্টরি সহ যা যা আছে সবকিছু সহ ডিলিট হোক, তখন ইউজার ডেল এর সাথে মাইনাস আর কমান্ডটা, ইউজার ডেল মাইনাস আর জেন ডিলিট করা যাক। ওকে, user del gen mails Paul not found, user owned by gen not removing. ওকে, সো দেখা যাক user del ওকে স্ল্যাশ ls মাইনাস l স্ল্যাশ হোম স্ল্যাশ জেন। কার কাছে পারমিশন আছে এটা? ওকে সিরি স্ল্যাশ হোম। ওকে, যে দেখি rm মাইনাস rf এর মতো জেন যেটা সেট হয়ে গেছে আই গেস। সো এখন দেখি ইউজার ডেল এই যে জেন করি, এখন মোটামুটি ডিল হয়ে গেছে, এখন এক্সিস্ট করে না, ইউজার কিন্তু ডিল হয়ে গেছে অলরেডি। আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। আমি কিছু ফাইল ওনারশিপের বেসিক্স নিয়ে একটু কথাবার্তা বলতে চাই। যে কোনো একটা ফাইল যদি আমার কাছে থাকে, ফাইলে দুই ধরনের ওনার থাকে, একটা হচ্ছে ইউজার ওনার, একটা হচ্ছে গ্রুপ ওনার। ইউজার ওনার ক্ষেত্রে ইউজার আইডি থাকে, গ্রুপ ওনারের ক্ষেত্রে গ্রুপের সাথে একটা গ্রুপ আইডি কিন্তু থাকে, যেটাকে ইউআইডি বলছি আর জিআইডি বলছি। সো আমাদের আইডি যদি দেখি, আইডি কমান্ডটা ইউআইডি জিআইডি অল গ্রুপ মেম্বারশিপ দেখায়। গ্রুপস নামে একটা কমান্ড আছে সেটা কুইক ভিউ অফ ইউর গ্রুপস, এটাও দেখায়। এটা আপনি ইউজ করে দেখতে পারেন। আর ইউপি যেটা বলছিলাম যে ইউজার আইডি আর গ্রুপ আইডি সেম হয়, তখন এটা হয়ে থাকে। বাট এখন আমরা যেটা যেটা আমি দেখবো সেটা হচ্ছে কিভাবে প্রাইমারি গ্রুপটা চেঞ্জ করা যায়। যে কোনো ফাইল আমি ক্রিয়েট করলাম প্রথমত, ওই ফাইলটা ক্রিয়েট করার পর প্রাইমারি গ্রুপ কিভাবে চেঞ্জ করা যায়, তারপর আরো কিছু অ্যাডিশনাল সেটিংস সেগুলো আমি দেখবো। তো এখানে একটু ডিটেইলসে বলছে, এতগুলো জিনিস তো দেখার প্রয়োজন নেই, জাস্ট আপনি সহজে আমি দেখাই দিচ্ছি, একটু তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। তবু আমি জাস্ট 45 মিনিট হয়েছে ভিডিও রেকর্ড শুরু করার, বাট এখনো আসলে অর্ধেক থেকেও বেশি জিনিস হয়েছে। মাত্র 8 পেজ আছে, খেয়াল করে দেখেন, কিন্তু 19 পেজ টোটাল। তো এখানে অনেক কিছু বাকি আছে, তো এটাও তাড়াতাড়ি বা আমাদের এত তাড়াহুড়োর কিছু না, ঠিক আছে। তো আপনি কি করতে পারেন, প্রাইমারি গ্রুপটা সেটিং আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা মতো এই নিউ গ্রুপ নামে একটা কমান্ড আছে, এটার সাথে টেম্পোরারিলি স্বল্প সময়ের জন্য আমি কোন একটা ফাইলের মতো কি করতে পারি, গ্রুপ নেম চেঞ্জ করা যায়। এটা আমি যদি দেখাই, যেমন আমি বললাম যে নিউ গ্রুপ, এটা হচ্ছে রিসার্চ। ওকে, এখন এলএস মাইনাস এল করেন, যা করেন না কেন ওই রিসার্চ নামে কোনো কিছু দেখতে পারবেন। বা আমি এটা আরো সহজে বুঝাই যে টাস্ক নামে কোনো একটা লিখলাম, টাস্ক টাস্ক হচ্ছে আমার ফাইল নামে একটা ফাইল দিলাম। এখন আমি কি করলাম, নিউ গ্রুপ হয়ে গেল। এখন যেটা করলাম যে নিউ গ্রুপ রিসার্চ নামে কোনো একটা কিছু ক্রিয়েট করা হইলো। এখন যে আমি করি যে ls মাইনাস এল এ, ls মাইনাস এল, এটা হচ্ছে আমার ফাইল যেটা আছে ওইটার জন্য। তখন দেখতে পাচ্ছেন যে রিসার্চ যেটা আছে ওইটা আমাকে দেখাচ্ছে।
এটা যখন এই কমান্ড যখন ইউজ করা হয়ে থাকে তখন একটা নতুন শেল ক্রিয়েট করা হয়ে থাকে। এই শেল থেকে বের হওয়ার জন্য এক্সিট কমান্ড ইউজ করেন প্রথমত, তারপর এগেইন ls -l দিয়ে ওই ফাইলটাকে আপনি ওপেন করেন। ওকে, সো তখন কিন্তু রিসার্চের ভেতরে না, বা রিসার্চের ওনারশিপ এখনো আছে, ঠিক আছে। বাট আমি এখন কিন্তু ওই যে শেলটা নতুন ক্রিয়েট হয়েছিল ওইটার ভেতরে এখন আমি নাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন, কঠিন কিছু না। তো এইগুলো আপনি দেখতে পারেন। তো এটার পর আপনি আইডি কমান্ডটা দেখে ওইগুলো আপনি নিজে দেখতে পারেন। সো চেঞ্জিং ফাইল ওনারশিপ কিভাবে, ফাইল ওনারশিপের ক্ষেত্রে আমি প্রথমত গ্রুপটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা দেখি। তারপর চেঞ্জ ইউজার গ্রুপ বা জাস্ট চেঞ্জ ওনারশিপ আমি যদি বলি ওইটা কিভাবে করা যায়, সবগুলো জিনিস আমরা দেখবো। প্রথমত আমি সিএইচ গ্রুপ নামে একটা কমান্ড, এটার মাধ্যমে কিভাবে করা যায় সেটা একটু দেখা যাক। এটার মাধ্যমে গ্রুপ ও ডিরেক্টরিরও পারমিশন চেঞ্জ করা যায়, বাট ওই দেখবো না, আমি যে সিম্পল কমান্ডগুলো আমি দেখাতে যাচ্ছি। কারণ বাকিগুলো আপনাদের এক্সপ্লোরের জন্য, যেহেতু আমি এত বড় একটা নোট, এত ডিটেলস নোট আমি দিয়ে দিয়েছি, তো আমার মনে হয় না যে খুবই ডিটেলসে আপনাদের সব কিছু হাতে ধরে ধরে দেখাতে হবে। অনেক কিছু এখানে আছে, তো আমরা একটু ইজি ম্যানারে আপনাদেরকে প্রয়োজনীয় জিনিসপাতিগুলোই আমরা একটু দেখাবো, ঠিক আছে। ওকে, জাস্ট হোল্ড আ মিনিট। ওকে, লেটস সি। আচ্ছা, ঠিক আছে। আমার কত মিনিট হয়েছে রেকর্ডিং শুরু হওয়ার? অলরেডি 52 মিনিট। আচ্ছা, আরো অনেকক্ষণ চলবে, আরো অ্যাটলিস্ট তো 1 ঘন্টা 10 মিনিট এইরকম চলবে। আরো অনেক কিছু এখন বাকি আছে, তো এই জিনিসপাতি একটু শেষ করতে হবে তাড়াতাড়ি একটু। আচ্ছা, তো দেখা যাক। আপনি সিএইচ গ্রুপ নামে একটা জিনিস আছে, এইটার সাহায্যে আপনি কোন একটা মানে একটা ফাইলের গ্রুপটা আপনি চেঞ্জ করতে পারেন। তো গ্রুপ কোন ডিরেক্টরিও আপনি গ্রুপ চেঞ্জ করতে পারেন। যেমন দেখান যাক, আমি জিনিস দেখাই। তো গ্রুপের নামে কমান্ড দিয়ে দিয়ে আমি কি করলাম, রিসার্চ নামে গ্রুপে ক্রিয়েট করে ফেলছি। অলরেডি এক্সিস্ট করে। তো সে আরেকটা একটা কি করলাম, যে টাস্ক দিয়ে আমি একটা করলাম যে ফাইল, এটা করলাম। তো আমি সিএইচ গ্রুপ দিলাম, তারপর আমি বললাম যে রিসার্চ যেটা আছে, রিসার্চ নামে গ্রুপের ভেতরে যাবে এই ফাইল। ওকে, ls -l দিয়ে ফাইল দিয়ে দেই, এই যে দেখতে পাচ্ছেন রিসার্চের ভেতরে কিন্তু সে ঢুকে গেছে। তো সেম ভাবে আপনি যদি চান যে ডিরেক্টরিটাও ঢুকুক, কোন একটা ডিরেক্টরি, তো ডিরেক্টরি লোকেশন স্পেসিফাই করে এর সাথে -r মেবি একটু দেখেছি এইচ গ্রুপ -l। তো আমাদের মতো এখানে -r, এই ক্যাপিটাল আর আমাকে স্পেসিফাই করে দিতে হবে। ওকে, তো এইটা সিএইচ ওন দিয়েও করা যায়, কিন্তু সিএইচ ওন দিয়ে আমরা করতে পারি। সিএইচ ওন দিয়ে দুইটা জিনিস করা যায়, আমাদের ইউজার চেঞ্জ করা যায় বা ওনার চেঞ্জ করা যায়, গ্রুপও চেঞ্জ করা যায়। ওকে, ওনারটা চেঞ্জ করা যায়, তো সিএইচ ওন দিলাম। সিএইচ ওন দেওয়ার পরে জাস্ট আমি কি বলবো যে ইউজারটা, তো ইউজারটা বললাম যে আমি, আর গ্রুপটা রিসার্চই থাকুক, ফাইলটা হচ্ছে এইটা। তো আমি ls -l দিয়ে এটা যদি দেখি, এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইউজার, এটা হচ্ছে পাসওয়ার্ড। আমি যদি চাই জাস্ট জাস্ট গ্রুপটা চেঞ্জ হোক, সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো সেই ক্ষেত্রে আমি প্রথমে একটা গ্রুপ অ্যাড দিয়ে আমি সেলস নামে একটা গ্রুপ ক্রিয়েট করলাম, অলরেডি এক্সিস্ট যেহেতু বলছে। সো এইগুলা ডিলিট করে দেবো পরবর্তীতে, সমস্যা নেই। বাট দেখাচ্ছি আমি যে কিভাবে করা যায়। সো জাস্ট আপনি যে কাজটা করবো এখন, ch own, তারপর জাস্ট এটা আমি খালি রেখে কুলন দিয়ে সেলস যেটা আছে ওইটা আমি দিয়ে দিলাম। আর তারপরে কি করে দিব, জাস্ট আমি ফাইলটা এখন যদি দেখি ls -l, এটা হচ্ছে এখন সেলস যেটা আছে ওইটা, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কঠিন কিছু না, জাস্ট সহজ। ওকে,
এখন একটা জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব। একটু সহজ, খুবই সহজ জিনিস, কঠিন কিছু না, বাট একটু জাস্ট মনোযোগ দিতে হবে। একটু মনোযোগ দেওয়া দরকার। উদাহরণস্বরূপ আমি একটা লোকেশনের ক্ষেত্রে আমি একটু জিনিস বুঝাই। ls মাইনাস l স্ল্যাশ হোম স্ল্যাশ রেস্টোভার স্ল্যাশ ডেস্কটপ। আচ্ছা, এটা আমি দিলি কি আসছে? আমরা আসলে কিছু বুঝি না, একটু বোঝার চেষ্টা করা যাক। চলুন। প্রথমত এই যে প্রথম যা আছে এটা হচ্ছে পারমিশন। এটা মতো পারমিশন বোঝানো হচ্ছে। যদি কোনো একটা ডিরেক্টরি হয়ে থাকে, যেমন এটা একটা ডিরেক্টরি, কিভাবে বুঝলাম? ডিরেক্টরির ক্ষেত্রে সামনে একটা ডি নামে একটা অক্ষর থাকবে। এটাও ডিরেক্টরি, এটাও ডিরেক্টরি, এটাও ডিরেক্টরি। ফাইলের ক্ষেত্রে কোনো ডি থাকে না। সো এটা কি পারমিশন আসলে? প্রথমত এটা একটা পারমিশন, এটা একটা পারমিশন, এটা একটা পারমিশন। প্রথম পারমিশনটা ওনারের জন্য হয়ে থাকে, দ্বিতীয় পারমিশনটা গ্রুপের জন্য হয়ে থাকে, তৃতীয় পারমিশনটা আদার্স ইউজারের জন্য হয়ে থাকে। তো যে ধরনের যার জন্যই পারমিশনটা হোক না কেন, ৩ ধরনের পারমিশন এক্সিস্ট করে। রিড, রাইট, এক্সিকিউট। রিড পারমিশনটার মাধ্যমে ফাইলটা আমি রিড করতে পারবো, রাইট পারমিশনের মাধ্যমে আমি মডিফাই করতে পারবো, এক্সিকিউট পারমিশনটার মাধ্যমে আমি রান করতে পারবো। সো রিড, রাইট, এক্সিকিউট ৩ ধরনের পারমিশন থাকে। ৩ ধরনের ইউজারের জন্য, ওনার, গ্রুপ এবং ফাইনালি কি হয়ে থাকে? আদার্স। আশা করি বুঝতে পেরেছেন। সো এটা হচ্ছে আমাদের পারসিভ পারমিশন। সো এখানে ফার্স্ট ক্যারেক্টারে আরো অনেক কিছুই হয়, যেমন ডি না দিয়ে এল দিলে সিম্বলিক লিঙ্ক বোঝানো হয় বা শর্টকাট। শর্টকাট বা সিম্বলিক লিঙ্ক বলতে বোঝানো হচ্ছে, ধরেন অনেক বড় একটা লোকেশন, লোকেশনটা এত বড় যে আমার টাইপ করতে হতে অনেক সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আমি একটা শর্টকাট আমি ক্রিয়েট করলাম। সেই শর্টকাট আমি একটা ফাইল মধ্যে কোনো একটা সেভ করা আছে। তো সেই ফাইলটাকে আমি যদি জাস্ট ওপেন করি, ওই লম্বা লোকেশন থাকা ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তো এল থাকলে সিম্বলিক লিঙ্ক, বি দিয়ে ব্লক ডিভাইস বোঝানো হয় বা এটাকে পার্টিশন হিসেবে চিন্তা করতে পারেন। তারপর সি মানে ক্যারেক্টার ডিভাইস, পি দিয়ে পাইপ বোঝানো হয়, ইন্টার প্রসেস কমস, আর এস দিয়ে সকেট বোঝানো হয়, সেটা নেটওয়ার্ক সার্ভিসের জন্য ইউজ করা হয়ে থাকে। বাট আপনি ইউজুয়ালি ডিটা সবচেয়ে বেশি দেখে থাকবেন, কারণ আমরা এটার সাথে বেশি পরিচিত। যেটা বললাম যে রিড এক্সিকিউট, আমাদের ডিরেক্টরির জন্য রিড এক্সিকিউটই আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন পারমিশনটা ভিউ করার জন্য ls -l যেটা আমরা করলাম। আর ls -l মানে কি? l মানে হচ্ছে লং ফরম্যাট। এটা এখানেও সেম জিনিস মানে দেয়া আছে, যেহেতু বলছি আমার পার্সোনাল নোট, তো সেই জন্য এখানে সবকিছু দেয়া আছে। সো এখন আমি জিনিসটা দেখাই একটু। ls -l, l মানে হচ্ছে লং ফরম্যাট। লং ফরম্যাট আমি দেখতে পাচ্ছি। এখন আমি যদি চাই হিডেন ফাইলগুলোও দেখা, তো সেই ক্ষেত্রে আমি সেটা দেখতে পারি, মাইনাস এটা যুক্ত করে দেই বা l এর সাথে a যুক্ত করে দেই, সেম কথাই। তো এখানে হিডেন ফাইল আসলে কোনো কিছু নাই, তাই দেখাচ্ছে না। বাট হিডেন ফাইল আমি কিছু দেখাই আপনাদেরকে। ফর এক্সাম্পল ls -la দিয়ে আমি আপনাদের দেখাই স্ল্যাশ রুট। এখানে অনেকগুলো হিডেন ফাইল আছে। হিডেন যতগুলো ফাইল আছে সবগুলো দেখতে পারবেন ডট দিয়ে শুরু হয়েছে, ডট দিয়ে। আমি যদি জাস্ট একটু এটা রিমুভ করি, তারপর একটু দেখবেন যে কত অপশন রিমুভ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, যখন এটা রিমুভ দিয়ে দিলাম, জাস্ট ২টা অপশনই আছে, বাট যখন এ ছিল তখন কতগুলো আসছে, রাইট? অনেকগুলা। কারণ হিডেন ফাইল যেগুলো আছে সবগুলো ডট দিয়ে শুরু হয়ে থাকে আসলে। আশা করি বুঝতে পেরেছেন। এই ব্যাপার নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না। এখন কিভাবে ওনারশিপটা আমরা চেঞ্জ করতে পারি? ওনারশিপ আসলে আমি আ রেগুলার ইউজার হিসেবে যদি চেঞ্জ করার ইচ্ছা হয়, তাহলে আমি আ চেঞ্জ ch গ্রুপ দিয়ে আমি কোন একটা ফাইলের গ্রুপটা আমি চেঞ্জ করতে পারি। আর রুট হিসেবে চেঞ্জ করলে ch own দিয়ে করা যায়। কিন্তু আরেকভাবেও তো চেঞ্জ করা যায়। কিভাবে? সেটা আমার দেখা উচিত। আরেকভাবেও এটা চেঞ্জ করা যায়। ওকে? তো সেটা আমরা একটু দেখব। তো আরেকভাবে চেঞ্জ আসলে কিভাবে করতে হয় এগুলো আমি একটু দেখাই আপনাদেরকে। এগুলো ইম্পোর্টেন্ট না, এগুলো গুরুত্বপূর্ণ না। বাট আমি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ২ ভাবে চেঞ্জ করা যায়। আমাদের কোনো একটা ফাইল বা কোনো একটা ফোল্ডার যেটাই হোক না কেন, পারমিশন আমি চেঞ্জ করতে যাচ্ছি। চলেন পারমিশনটা কিভাবে চেঞ্জ করা যায় সেটা আমি একটু বলি। খুব সহজে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, চলেন। ধরেন আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করি। rm দিয়ে ফাইল আর ফাইল ২ টাই আমি রিমুভ করলাম। এখন আমি কি করলাম, যেটা কাজ করলাম সেটা হচ্ছে টাচ দিয়ে আমি একটা ফাইল আমি ক্রিয়েট করে ফেলছি। ls -l যদি করি, পারমিশনটা যদি দেখেন যে -l এর ক্ষেত্রে, জাস্ট ফাইলের ক্ষেত্রে রুট আর রিসার্চ নামে গ্রুপের ভেতরে ঢুকে গেছে। ভালো কথা। আমি এখানে কিছু পারমিশনটা চেঞ্জ করব। আমি এখানে কোনো গ্রুপ চেঞ্জ করব না। আমি এখানে কোনো ওনার চেঞ্জ করব না। আমি চেঞ্জ করব এখানে পারমিশনটা। লোকাল ইউজারের পারমিশন কতটুকু? গ্রুপের পারমিশন কতটুকু? আদার্স এর পারমিশন কতটুকু? এইগুলো আসলে আমি চেঞ্জ করতে যাচ্ছি বা পরিবর্তন করতে যাচ্ছি। এখন এইগুলো আসলে কিভাবে পরিবর্তন করতে পারি?
সেটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি, রাইট? তো সেটাই আমরা মূলত আজ দেখার চেষ্টা করব যে এটা আমি কিভাবে করতে পারি, যে আমার লোকাল ইউজারের পারমিশনটা কিভাবে চেঞ্জ করা যায়, গ্রুপের পারমিশনটা কিভাবে চেঞ্জ করা যায়, আর আমাদের অবশ্যই যেটা হচ্ছে যে আদারের পারমিশন কিভাবে চেঞ্জ করা যায়। তবে একটা জিনিস নিয়ে আপনাকে অবশ্যই কনসার্ন থাকতে হবে এখানে। যাই পারমিশন চেঞ্জ করেন না কেন, একটা জিনিস নিয়ে আপনি কনসার্ন থাকতে হবে, সেটা হচ্ছে যে আপনি জাস্ট লোকাল ইউজার জাস্ট মেইন যে ওনারটাকে এক্সিকিউট পারমিশন দিবেন, বাকিগুলোকে এক্সিকিউট পারমিশন কখনোই দিবেন না। এটা হচ্ছে সেলফ কনসিডারেশন। ওকে, সো দেখেন আমি একটা জিনিস দেখাই। ওনারের জন্য আমি ইউ ইউজ করব শর্টকাট হিসেবে, এটা ইউজার। গ্রুপের জন্য আমি জি ইউজ করব, আদার্স এর জন্য আমি এ ইউজ করব, সরি ও ইউজ করব। ওকে, ঠিক আছে। সেম ভাবে আরেকটা জিনিস আমি দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে যে আমি এখানে পারমিশনের ক্ষেত্রে রিডের জন্য আমি আর ইউজ করব, তারপর রাইটের জন্য আমি মূলত ডাব্লিউ ইউজ করব, আর এক্সিকিউট যেটা আছে ওই ধরনের পারমিশনের জন্য আমি এক্স ইউজ করে থাকবো। ওকে, এই জিনিসপাতি আসলে দেখা প্রয়োজন আপনাদেরকে, তো তাতে আমি দেখাইলাম। তো অনেকে হয়তো জানতেন না, সে আমি একটু বলাইলাম। এখন একটা পারমিশন চেঞ্জ করে আমি দেখাই। আমি চাচ্ছি যে আমার যে ফাইলটা আছে, তো আমাদের chmod নামে একটা কমান্ড আছে, ওইটা দিয়ে করা হয়। তো chmod কমান্ডটা ইউজ করে বললাম যে আমি চাচ্ছি যে আমার ইউজার যেটা আছে, ইউজারটাকে আমি জাস্ট এক্সিকিউটেবল পারমিশন দিব, বাকি কাউকে অন্য কোনো পারমিশন দেওয়া দরকার নাই। So আমি দিলাম এটা। এখন দেখা যাক ls -l। এখন দেখেন এর কাছে কিন্তু এক্সিকিউটেবল পারমিশন আছে। তো এটা করার ক্ষেত্রে যেটা হয় যে বাকি যে পারমিশনগুলো, অনেকগুলো পারমিশন রিমুভ হয়ে যায়। যেমন আপনি দেখতে পাচ্ছেন আদার্স এর পারমিশন কিন্তু রিমুভ হয়ে গেছে, এখন এটা দরকার নাই, দ্যাটস ওয়াই। সো আমি এখানে পারমিশন কিন্তু কিছু রিমুভ করতে পারি। উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে ইউজার থেকে তুমি পারমিশনটা রিমুভ করে দাও। কিসের পারমিশনটা? এক্সিকিউটেবল পারমিশন। তো ইউ মাইনাস এক্স দিয়ে দেন, তাহলে দেখতে পারবেন যে পারমিশনটা রিমুভ হয়ে গেছে, এখন আর কোনো এক্সিকিউটেবল পারমিশন নাই। ঠিক আছে? তো সেম ভাবে আমি যাচ্ছি যে এখানে আমার রিড পারমিশন সবার থাকুক, অল, তাহলে অল এ দিয়ে অল বুঝাই ফেললাম। ঠিক আছে? রিড পারমিশন সবার কাছে যেন থাকে, তো এই জন্য আমি এ ইউজ করলাম অল। ওকে, ওকে ওয়েট এ মিনিট, রিড পারমিশন। ওকে ওয়েট, আমি একটা জিনিস দেখাই। রিড পারমিশন টু অল, আমি কিছু জিনিস ভুল করলাম নাকি দেখি তো একটু। যেমন গ্রুপকে আমি রাইট পারমিশন দিলাম। ওকে, দেখাই। আমি যেমন আমি এখানে দেখাই, আমি গ্রুপ দিয়ে শুরু করি। গ্রুপকে দিলাম আমি রাইট পারমিশনটা। ওকে, আর আমি ইউজারকে দিলাম কি, ইউজার যেটা আছে ওইটাকে এক্স্যাক্টলি দিলাম রাইট পারমিশন, রিড পারমিশন, এক্সিকিউটেবল পারমিশন, WRX। এটা যেভাবে দেন এটা কোনো সমস্যা নাই, এটা সেম ভাবে কাজ করবে। তাহলে আমি রাইট পারমিশন, রিড পারমিশন, এক্সিকিউট পারমিশন আমি কিন্তু মেইন ওনারকে দিয়েছি, আর যেটা আমাদের গ্রুপকে জাস্ট রিড পারমিশন দিয়েছি। সেম ভাবে আমি চাইলে জাস্ট এগেইন আবার রিড পারমিশন দিতে পারি কাকে? আদার্সকে। তো সেই ক্ষেত্রে chmod আমি রিড পারমিশনটা যদি দেই জাস্ট আদার্সটাকে, তখন আচ্ছা chmod ফর মডিফিকেশন। ওকে, ওয়েট এ মিনিট, আই গেস একটু ভুল করছি, মেবি একটু ও প্লাস আর হওয়ার কথা, ও প্লাস আর, ইয়েস ও প্লাস আর হবে। তো আপনি চাইলে এগেইন এইভাবে বলতে পারেন যে আমি রিড পারমিশনটা সবাইকে দিতে চাই, তো এ প্লাস আর কাজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই জিনিসটা, এটাকে বলা হয় সিম্বলিক লিঙ্কস বা শর্টকাট। সিম্বলিক লিঙ্কস এর আরেকটা নাম হচ্ছে শর্টকাট, এটার মাধ্যমে করা যায়। আরেকটা সহজ উপায় আছে, সেটার মাধ্যমে কিন্তু করা যায়, সেটার নাম হচ্ছে অক্টাল নাম্বার। এখন আমাদের রিড রাইট এক্সিকিউটের জন্য অক্টাল নাম্বার কত, এটা মাথায় রাখা দরকার আছে আপনাদেরকে, এটা একটু মাথায় রাখা দরকার। চলুন একটা জিনিস বোঝা যাক। আমি ন্যানো এটা একটু ওপেন করি, এখানে ভেতরে আমি কিছু জিনিস বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে। খুবই সহজ কনসেপ্ট, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট, বোঝা প্রয়োজন। এটা একটু সহজে বোঝাই। রিড রাইট এক্সিকিউট এই তিনটা জিনিসের জন্য অক্টাল নাম্বার কতটুকু সেটা মাথায় রাখা দরকার আছে। তো রিডের জন্য অক্টাল নাম্বার হচ্ছে 4, রাইটের জন্য অক্টাল নাম্বার হচ্ছে 2, আর এক্সিকিউট যেটা আছে ওইটার জন্য অক্টাল নাম্বার হচ্ছে আমাদের 1। ঠিক আছে, খুবই সহজ। যেমন আমি বললাম
একটা কমান্ড, সিম্পল একটা কমান্ড আমি বোঝার চেষ্টা করি, যে বললাম যে আমি chmod দিলাম 777 দিয়ে 5 দিলাম, এটা পারমিশন আসলে দিছি, কিন্তু আসলে কি দিছি আমরা বুঝি নাই। চলুন বোঝার চেষ্টা করা যাক। প্রথম অক্টেটটা হচ্ছে ওনারের জন্য, দ্বিতীয় অক্টেটটা হচ্ছে গ্রুপের জন্য, তৃতীয় অক্টেটটা হচ্ছে আদার্সের জন্য। আচ্ছা, এটা একটু কিভাবে হয়েছে 777? আপনি 4 প্লাস 2 প্লাস 1 করেন, এটা মানেটা কি? এটা ইকুয়ালস টু 7, মানে হচ্ছে রিড রাইট এক্সিকিউট, তিনটা পারমিশন দিয়েছি। আমি একটা রিমুভ করি এখন, মানে আমি এখন রিড মানে এক্সিকিউট পারমিশনটা দিব না, জাস্ট রিড আর রাইট দিব। তো 4 প্লাস 2 ইকুয়ালস 6 আসছে। এখন আরেকটা জিনিস রিমুভ করা যাক, জাস্ট আমি রিড পারমিশন দিব, জাস্ট আমি 4 দিব। জাস্ট রাইট পারমিশন দিব, আমি 2 দিব। জাস্ট এক্সিট পারমিশন দিব, তখন 1 দিব। আশা করি বুঝতে পেরেছেন, খুবই সহজ। সো আমি নো করলাম, ইয়েস নো। ওকে, সো এটা কিভাবে হচ্ছে এটা একটু বোঝার চেষ্টা করা যাক। আমি একটু দেই, আমি chmod দিলাম, 7 দিলাম যেহেতু সব পারমিশন দিব ওনারকে, তারপর 6 দিলাম, আর এটাকে কোনো পারমিশন দিব না, 0 দিলাম। কোনো পারমিশন দিব না আদার্সকে, 0 দিলাম। ফাইন, এখন দেখেন জাস্ট ম্যাজিক দেখেন। সো আমার কাছে কিন্তু রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশন আমাদের কাছে দেয়া আছে। কোথায়, কার কাছে দেয়া আছে? রিড রাইট এক্সিকিউট তিনটা পারমিশন কিন্তু আমাদের ওনারের কাছে আছে, আর রিড আর রাইট পারমিশন আমাদের কাছে কার কাছে আছে? গ্রুপের কাছে আছে। আশা করি বোঝা গিয়েছে, কঠিন কিছু না, খুবই সহজ, খুবই সহজ। জাস্ট আপনার প্র্যাকটিসের দরকার আছে। তো এই ধরনের জিনিসপাতি নিউমেরিক কিভাবে করে সবগুলো আমি দেখাই দিয়েছি। এখন একটা কমান্ডের সাথে একটু পরিচয় হওয়া যায়, সেটা হচ্ছে স্টেট কমান্ড। এই স্টেট কমান্ডটা আসলে কি করে থাকবে, সেই কমান্ডটা কাজটা আসলে কি, এটা একটু দেখা দরকার আছে। তো চলুন স্টেট কমান্ডটা একটু দেখা যাক। খুবই সহজ জিনিস, কঠিন কিছু না। ওকে, তো স্টেট কমান্ডটা হচ্ছে যে ইওর পারমিশন ডিটেকটিভ। স্টেট কমান্ডটা কি করবে, কি কি পারমিশন কোথায় কি আছে সেগুলো আমাদের কাছে দেখাবে। খুবই সহজ। যেমন এই লোকেশন স্টেট কমান্ডটা আমি রান করলে, স্টেট, আমি বললাম যে স্টেট আমার এই ডিরেক্টরি বা এই ডিরেক্টরি স্টেট কমান্ডটা যদি দেখে, তো সে বলবে যে এখানে ফাইলটা হচ্ছে এটা, সাইজটা হচ্ছে এটা, এখানে 8টা ব্লকস আছে, আইও ব্লক, তারপর হচ্ছে আমাদের ডিভাইসটা কি, ইনোড কি, ইনোড নাম্বার সম্পর্কে আমরা সামনে জানবো। লিঙ্কস এখানে 21টা আছে, অ্যাক্সেস 0777555, 0 কেন সামনে লেগেছে এটা বোঝার দরকার নেই, আমরা বুঝাবো। তারপর আরো অনেকগুলো জিনিস আছে। তো এখানে পারমিশন একটু ওভারঅল আইডিয়া আপনাদের কাছে দিবে, ঠিক আছে? তো সেম ভাবে আপনি ইউমাস একটা কমান্ড আছে, সো ইউমাস কমান্ডটা কি হয়, ডিফল্ট পারমিশনস গুলো দেখাবে। So every file or directory is born with default permissions. You must decide what gets subtracted. So you must decide করবে যে কোন পারমিশনটা থাকবে, কোন পারমিশনটা রিমুভ হয়ে যাবে। চলেন ইউ মাস্ক আমি দেই, ইউ মাস্ক 022, এটার মানে আসলে কি? এটা মানে আসলে অনেকে বুঝে নাই, তাই না? এটা একটু বোঝার চেষ্টা করা যাক। তো এটার মানে হচ্ছে আমাদের 0 হচ্ছে ফর ইউ মাস্ক, 0 ইউ মাস্কের জন্য, এটা হচ্ছে ওনারের জন্য, অক্টাল নাম্বার আসলে এগুলা, তারপর এটা হচ্ছে গ্রুপের জন্য। এরপরে যদি আরো একটা নাম্বার থাকতো, সেটা অ্যাকচুয়ালি ওই পারমিশন থেকে রিমুভ করতে হতো। ওইটা রিমুভ দেওয়ার পরে যেটা আমাদের নাম্বার থাকবে, অক্টাল নাম্বার, ওইটাই মূলত পারমিশন বোঝাচ্ছে। যেমন 222 যদি থাকতো, তার মানে হচ্ছে 222 থেকে 2 বাদ যাবে, 222 থেকে 2 বাদ গেলে 220 হয়, 220টা হচ্ছে আমাদের পারমিশন। সিম্পল, কঠিন কিছু না। ইউ মাস্ট ইন অ্যাকশন লাগতে পারে, যেমন 027 যদি বলে ইউ মাস্ট 027, তাহলে 027 এর ক্ষেত্রে কি হবে, যেমন মেইন ফাইলটার পারমিশন 666, ওখান থেকে 027 বাদ যাবে, 640 হয় আমাদের পারমিশন, রাইট? ঠিক আছে, 022, তাহলে আমাদের এখানে বর্তমান পারমিশন 760 থেকে ওইটা বাদ যাবে, 022টা বাদ যাবে, তাহলে পারমিশনটা মানে যেটা সাবস্টিটিউট হচ্ছে আমাদের রেজাল্ট, ওইটাই আমাদের পারমিশন হয়ে থাকে। এটা কঠিন কিছু না, আমাদের এত ডিটেইলস দেখতে হবে না, নট সো ইম্পর্টেন্ট যে আমার এটাতে এত সময় দিতে হবে। ওকে, ভালো কথা। তারপর সেরিয়াসের জিআইডি স্টিকি বিট। এখন ইম্পর্টেন্ট কিছু জিনিস আমি দেখাবো, কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানো যায়। সেটা হচ্ছে যে একটা জিনিস আপনার মাথায় আসছে কিনা, আমি জানি না মাথায় আসছে কিনা, বাট মাথায় আসার কথা উচিত ছিল। সেটা হচ্ছে যে আপনার যেমন ইটিসি পাসওয়ার্ড, আমি এই ফাইলটা বা শ্যাডো ফাইলটা, আমরা যেমন শ্যাডো ফাইলটার কথা বলি, শ্যাডো ফাইলটা কিন্তু একটা সেন্সিটিভ ফাইল।
আমি যখন কোনো একটা মানে অ্যাক্টিভিটি করছি, যেমন আমি একটু পাসওয়ার্ড আমি আপডেট করছিলাম। যেমন উদাহরণস্বরূপ আমি লোকাল ইউজার হিসেবেই কোনো আমার নরমাল ইউজারের পাসওয়ার্ড আমি আপডেট করতে পারি। পাসওয়ার্ড আপডেট করার পরপরই ওই পাসওয়ার্ড আপডেট হয়ে আমাদের শ্যাডো ফাইলে চলে যাচ্ছে। কিন্তু শ্যাডো ফাইলটাকে তো আবার রুট ইউজার ছাড়া অ্যাক্সেস করা যাচ্ছে না। তাহলে এটা কিভাবে হচ্ছে? ওইটার জন্য বিশেষ কিছু জিনিস আছে। সেটার জন্য আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সেট ইউআইডি নামে একটা ফাংশন আছে। তো সেট ইউআইডি একটা ফাংশন আছে। সেট ইউআইডি ফাংশন যে কাজটা করে সেটা হচ্ছে যে আমার কোন একটা স্পেসিফিক ফাইল যদি থাকে, ওই স্পেসিফিক ফাইল যদিও ওইটার ওনারশিপ রুটের কাছে আছে, কিন্তু ওই ফাইলটার ক্ষেত্রে মডিফিকেশন প্রয়োজনের সময় রান করা যায়। মানে ওনারশিপ যদিও রুটের, কিন্তু লোকাল ইউজার সেটা রান করতে পারবে। তো এটা করা যায় সেট ইউআইডি নামে কোন একটা ফাংশনের মাধ্যমে। ওকে, তো এটা কিভাবে করতে হয়? এটা করার জন্য যেটা হয় সেটা হচ্ছে সেট ইউআইডি এর একটা নাম্বার, সেটা হচ্ছে 4 ইউজ করা হয়ে থাকে। 4 টা ইউজ করার পরে আমরা এটা করতে পারি। তো এটা আমি এভাবে দেখাতে পারি যে আমি যদি বলি ফর এক্সাম্পল chmod, আমি 760 দিছি, তো 760 এর আগে আমি দিলাম 4760, তারপর আমি ফাইল দিলাম। এখন একটা জিনিস দেখেন, ls -l 4 টা আমাদের সেট ইউআইডির জন্য ইউজ করতে হয়। তো এখন একটা জিনিস দেখতে পাচ্ছেন, স্মল s একটা জিনিস আসছে, এটা আবার কই থেকে আসে আমি তো বুঝি নাই ভাই। স্মল s ফর সেট ইউআইডি। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে যদিও এটার ওনার রুট, কিন্তু তবু আপনি এটা কিন্তু রান করতে পারবেন। যদিও এটার ওনার রুট, তবু আপনি আসলে এটা রান করতে পারবেন, কোনো বাধা আসবে না। ঠিক আছে? তো এখানে দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে স্মল এস আর একটা হচ্ছে ক্যাপিটাল এস। যদি এখানে স্মল এস থাকে, স্মল এস মানে হচ্ছে এখানে সেট ইউআইডি সেট আপ করা আছে, সে এক্সিকিউট করার পারমিশন আছে। আর যদি ক্যাপিটাল এস এখানে থাকতো, ওইটার মানেটা হচ্ছে আমার এটা হচ্ছে সেট ইউআইডি সেট করা আছে, কিন্তু এখানে এটা রান করার কোনো পারমিশন এখানে দেওয়া হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ, খুবই সহজ। জাস্ট একটু দেখে নিবেন, রিভিউ করবেন, দ্যাটস এনাফ। এরপরে যদি আমরা একটু যাই সামনে, সেট জিআইডি আছে। এখন সেট জিআইডিটা কখন প্রয়োজন সেটা প্রথমত বলতে হবে, তারপর সেট জিআইডিটা কিভাবে করতে হয় সেটা আমি বলবো। তো সেট জিআইডি কখন কাজে লাগে, এটা কি কখনো মাথায় আসছে? তো সেট জিআইডি কি, কিভাবে কাজ করে, ইত্যাদি জিনিসপাতি একটু জানার চেষ্টা করা যাক, চলুন। তো আমাদের অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে কোনো একটা ডিরেক্টরি আছে, তো কোনো একটা ডিরেক্টরির ক্ষেত্রে ধরেন একটা মানে ধরেন খুবই এক্সাম্পল, আমি একটা কোম্পানিতে কাজ করি। এই কোম্পানিতে ডিপার্টমেন্ট নামে একটা অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, লাইক সেলস, রিসার্চ, প্রোগ্রামিং, এই ধরনের অনেকগুলো ডিপার্টমেন্টই আসলে আছে। তো এতগুলো ডিপার্টমেন্টের ক্ষেত্রে ধরেন আমার আমার ডিপার্টমেন্টটা হচ্ছে প্রোগ্রামিং। তো এই ডিপার্টমেন্টে আসলে 10-12 জন কাজ করে আমার আন্ডারে। তো আমি তো এরকম কখনো সম্ভব না যে এই গ্রুপের ওনারশিপ আমি 10-12 জনকে দিব। তো কার কে কি কাজ করবে সেটা তো একটু এটা মেসি হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমি চাচ্ছি যে গ্রুপের পারমিশন যার কাছেই থাকুক না কেন, সে অ্যাকচুয়ালি গ্রুপ পারমিশন ছাড়াই সে ওইখানের ভেতরে যে ফাইলগুলো আছে সেটা অ্যাক্সেস করতে পারবে, রান করতে পারবে। তো সেই জন্য সেট জিআইডিটা ইউজ করা হয়। তো সেট জিআইডির সাহায্যে অ্যাকচুয়ালি রান করবে অন্য কেউ, আমার কাছে গ্রুপ পারমিশনটা নাই তো কি হয়েছে, কিন্তু গ্রুপ পারমিশন ইউজ করে আমি রান করতে পারবো। এটার জন্য সেট জিআইডিটা ইউজ করা হয়। তো সেট জিআইডিটা কিভাবে সেট আপ করে? তো সেট জিআইডিটা সেট আপ করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে এটার ক্ষেত্রে সামনে একটা টু ইউজ করে, দ্যাটস অল। আপনি জাইরাস ম্যানেজ করেন, এখন দেখতে পারবেন যে এখানে একটা কি আসছে, RWS, ওকে ফাইন ফাইন ফাইন, ওকে এটা টু একটা আসে, রাইট? একটু যদি দেখি, ঠিক আছে, জিআইডিটা সেট আপ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন। আমি যদি দেখি G+S দিয়ে করতে পারেন, বাট আমি ট্র্যাডিশনালি কি করব, অক্টাল নাম্বার দিয়ে যেহেতু করতে যাচ্ছি, তো সে হিসেবে আমি কি লিখব, ওকে সেট জিআইডি, ওকে 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 G+S অথবা 2 আমি সামনে ইউজ করব, তাহলেই হয়ে যায়। আর রিমুভ যদি করতে চান আপনি, সেটা জাস্ট এই 2 এর জায়গায় 0 দিয়ে দেন, তাহলে হয়ে যায়। আপনি যে 2 এর জায়গায় 0 দিয়ে দেন, 2 এর জায়গায় আপনি জাস্ট 0 দিয়ে দেন, এগেইন আপনি খেয়াল করেন রিমুভ আসলে হয়ে গিয়েছে জিআইডিটা। আশা করি বুঝতে পেরেছেন। আর লাস্টে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে স্টিকি বিট। স্টিকি বিটটা হচ্ছে যে স্টিকি বিটের গুরুত্বপূর্ণ, স্টিকি বিট জিনিসটাকে এসব বোঝা দরকার আছে। এটা একটা সিনারি আপনি চিন্তা করতে পারেন। সিনারিওটা হচ্ছে যে আমার
কোন একটা ডিরেক্টরি আছে, সেই ডিরেক্টরির ক্ষেত্রে আমার কাছে ওনারশিপ আছে। ওকে, ওই ডিরেক্টরি ওনারশিপ আমার কাছে আছে। ডিরেক্টরি ওনারশিপ যতই আমার কাছে থাকুক না কেন, আসলে একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে যে প্রতি লিনাক্স সিস্টেমে থাকে, সেটা হচ্ছে যে ফাইলটার মানে একটা গ্রুপ ডিরেক্টরির ভেতরে আমার মানে ওনারশিপ থাকলেও ডিফারেন্ট ফাইলসের অন্য ডিফারেন্ট মানুষ আছে। তো এরকম যদি হয় যে আমার ফাইলে ওনারশিপ, আমি যে ফাইলে ওনারশিপ আমার কাছে আছে, অন্য কেউ এসে ডিলিট করে দেয়, এটা অনেক বড় একটা সমস্যা। স্টিকি বিট এটাই প্রিভেন্ট করে থাকে। স্টিকি বিট যে কাজটা করে, যে আমার ফাইলটার ক্ষেত্রে কেউ হেরফের করতে পারে, ডিলিট করতে পারে ভালো কথা, বাট সে ডিলিট করতে পারবে না যদি আমার স্টিকি বিট সিলেক্ট করা হয় বা স্টিকি বিট আমি সেট আপ করি। তো স্টিকি বিটের ক্ষেত্রে জাস্ট ওই যে 2 আগে ইউজ করছিলাম, ওই 2 এর জায়গায় এখন জাস্ট 1 ইউজ করব। ওকে, এই 2 এর জায়গায় জাস্ট 1 ইউজ করব। বাট এখানেও আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের ওই জিআইডি ক্ষেত্রে স্মল এস ক্যাপিটাল এস থাকে। সো স্মল এস দিয়ে কি বোঝানো হয়, যে সেট জিআইডি ওয়ার্কস ক্যাপিটাল এস দ্বারা বোঝানো হয় যে এখানে সেট জিআইডি সেট আপ করা আছে কিন্তু এক্সিকিউট হবে না। সেম ভাবে এখানে স্টিকি বিটের ক্ষেত্রে ইউজ করা হয় স্মল টি ক্যাপিটাল টি। স্মল টি মানে স্টিকি বিট সেট আপ করা আছে, রান করবে। আর ক্যাপিটাল টি দ্বারা বোঝানো হয় স্টিকি বিট সেট আপ করা আছে বাট রান করবে না। আর এটা কিভাবে রান করতে হয়, স্টিকি বিটটা জাস্ট সামনে একটা 1 দিয়ে দেন ভাই, জাস্ট সামনে একটা, এই যে 0 এর জায়গায় জাস্ট 1 দিয়ে দেন। এখন দেখেন এই যে এটা মূলত স্টিকি বিটটা জাস্ট আদার্স এর জন্য হয়, আদার্স এর ক্ষেত্রে দেখায়, তো ক্যাপিটাল দেখাচ্ছে, রাইট? ক্যাপিটালটি আমাদের কাছে দেখাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো স্টিকি বিট বোঝা গেল। এখন লিঙ্কস নিয়ে একটু কথাবার্তা বলতে হয়। তো থিওরির ক্ষেত্রে আজকের জন্য লাস্ট টপিক এটা, বাট এটা একটু গুরুত্বপূর্ণ, বুঝতে হবে আপনাদের সবাইকে এটা। তো আসলে প্রবলেমটা কোন জায়গায় সেটার সাথে একটু এটা হচ্ছে, আমি যদি সহজে বলি, আহ, ধরেন আপনার অনেক একটা ফাইল আছে যেটা খুব ডিপ একটা লোকেশনে আছে আপনার সিস্টেমে। এত বড় কমান্ড আসলে রান করে এটা রিড করা একটু টাফ আছে, তো সেই জন্য আমি লিঙ্ক ক্রিয়েট করি। লিঙ্ক ক্রিয়েট করলে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমার ওই কোন একটা লিঙ্ক ক্রিয়েট করলে, কোনটা আমার ধরেন ডেস্কটপে লিঙ্কটা ক্রিয়েট করা হয়েছে, তো ওইটা জাস্ট ওপেন করলে ওই ভেতর লোকেশনের ফাইলটা ওপেন হয়ে যায়। তো লিঙ্কের ক্ষেত্রে ইনোড নাম্বার মানে একটা জিনিস আছে। ইনোড নাম্বার হচ্ছে ইউনিক আইডেন্টিফায়ার অন দ্য পার্টিশন, পার্টিশন ইউনিক আইডেন্টিফায়ার আছে। সো এখানে মূলত প্রতিটা সিস্টেমে আমাদের ইনোড কনসেপ্ট প্রথমে একটু বুঝে নিই, তারপর আমরা একটু বুঝবো বাকি জিনিসপাতি। বাট যে জিনিসটা হচ্ছে প্রবলেম, তো ওই প্রবলেমের সলিউশনটা বলছিলাম যে লিঙ্ক ক্রিয়েট করা। লিঙ্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে হার্ড লিঙ্কস আর একটা হচ্ছে সিম্বলিক লিঙ্কস বা সফট লিঙ্কস। বাট হার্ড লিঙ্কসটা বোঝা আগে ইনোড নাম্বার বুঝতে হবে। ইনোড নাম্বার এখানে ইনোড টেবিল নামে কোনো কিছু আছে। ইনোড টেবিলে ইনোড নাম্বার থাকে, মেটাডাটা থাকে, পয়েন্টার টু ডাটা ব্লকস। তো ইনোড নাম্বার হচ্ছে একটা ইউনিক আইডেন্টিফায়ার অন দ্য পার্টিশন, মেটাডাটা হচ্ছে পারমিশনস, ওনারশিপ, টাইম স্ট্রিম, এগুলো থাকে অনেক ওখানে উল্লেখ করা। আর পয়েন্টার ডাটা ব্লকস হচ্ছে হোয়ার কন্টেন্ট লিভস। ইনোড নাম্বার যদি কোনো একটা ফাইনাল নাম্বার জানতে চান, জাস্ট এলএস মাইনাস আই ইউজ করেন, আপনি ইনোড নাম্বারটা জেনে যাবেন। ইনোড নাম্বার শো করে, উদাহরণস্বরূপ আমি বললাম যে এলএস মাইনাস আই স্ল্যাশ ইটিসি, এটা ইনোড নাম্বারটা শো করবে, এখানে যা যা আছে সবকিছু ইনোড নাম্বার শো করবে। আমি যদি ইটিসি স্ল্যাশ শেয়ারও দেই, ওই ফাইলটা ইনোড নাম্বারটা হচ্ছে 2621852, এগুলো আমার কাছে শো করবে। ঠিক আছে, তো এখানে হার্ড লিঙ্কস প্রথমত বলি। তো হার্ড লিঙ্কস এর ক্ষেত্রে প্রথমত আহ, আহ, কি হচ্ছে এখানে, what they are first of all multiple file names pointing to the same inode number। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে আছে যে আমাদের মাল্টিপল ফাইলের ক্ষেত্রে সেম ইনোড নাম্বার হয়। তো সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করলাম যে একটা হার্ড লিঙ্ক ক্রিয়েট করে ফেলবো। তো হার্ড লিঙ্ক ক্রিয়েট কিভাবে করে, কোন একটা ইম্পর্টেন্ট ডাটা আছে, ধরেন কোন একটা ভেতর লোকেশনে আছে, তো ওইটা আমি ওই হার্ড লিঙ্কটা আমি রাখতে হয় আমার কাছে। মূলত হার্ড লিঙ্কটা কিভাবে ক্রিয়েট করতে হয় আমি একটু সেটা বোঝাতে চাচ্ছি। হয়তো একটু মেস আপ করে ফেলতেছি, বাট আশা করি বোঝার চেষ্টা করবেন। এই ধরনের টপিকটা আমার কাছে খুব বোরিং লাগে, তো এই জন্য একটু মেস আপ হয়ে গেছে। বাট যে জিনিসপাতি মানে আমার খুব বিরক্ত লাগে, যে জিনিসপাতি ওইগুলো সহজে বোঝাতে পারি না, কারণ আমার নিজেরই বিরক্তি চলে আসে। আসলে একটু কোঅপারেট করবেন, বাকিগুলো তো একটু ভালো থাকবেই। বাট আজকের ক্লাসটা অ্যাগেইন আমি বলতেছি, আজকের ক্লাসটা এমনি বিরক্তিকরই লাগবে সবার কাছে। কারণটা খুবই সিম্পল, যে যেটা আপনি করতে যাচ্ছেন না, খুবই বিরক্তিকর টপিক, শুনতেও বিরক্তিকর লাগছে, কোন দরকারে লাগবে আপনি জানেন না। এগুলো দরকারই আছে, এগুলো দরকার পড়বে,
আপনি কমান্ডের সাথে সবচেয়ে বেশি পরিচিত হবেন, কমান্ড লাইন অনেক বেশি ইউজ করবেন। আপনি যেহেতু সাইবার সিকিউরিটিতে আসছেন, এই দরকার আছে। বাট আমি এগুলো প্র্যাকটিক্যাল দেখাবো না, জাস্ট আমি কমান্ডটা বলে দিচ্ছি, কারণ বাকিটা আপনি নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো অরিজিনাল টেক্সট যদি আপনার থাকে, যেমন এই ফাইলটা আমি ওপেন করতে যাচ্ছি, তো এটা আমি জাস্ট কি করব, এটা যদি আমি লিঙ্ক ক্রিয়েট করতে চাই, জাস্ট আমি একটা হার্ড লিঙ্ক প্রথমে থাকতে হবে, আর একটা অরিজিনাল ডট টিএক্সটি। তো এলএন দিয়ে অরিজিনাল টেক্সট আমি স্পেসিফাই করে দিয়ে তারপর হার্ড লিঙ্কটা, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে না। তারপর এলএস মাইনাস এলআই দিয়ে আপনি দেখতে পারবেন। ওকে, সো আর যে সিম্বল লিঙ্কের ক্ষেত্রে আপনি এলএল মাইনাস এন এস করে ফেলেন। আমি সিম্বল লিঙ্কের একটা এক্সাম্পল আপনাকে দেখাই, খুবই সহজে দেখাবো। উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে এইভাবে না করে, যে কেয়ার স্ল্যাশ ইডিসি স্ল্যাশ পাস ডাব্লিউ, এটা না করে আমি এটা সিম্পল একটা জিনিসের মাধ্যমে আমি রান করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে যে কাজটা করা যায়, ln মাইনাস এস। এখন আমি একটু অরিজিনালটা একটু রান করি, ইডিসি স্ল্যাশ পাস ডাব্লিউডি, এটা হচ্ছে মাই পাস, রাইট? যে মাই পাসটা একটু দেখি, যে ক্যাট মাই পাস, ক্যাট মাই পাস, এই সেম জিনিসটা কিন্তু আমার দেখাচ্ছে, কারণ একটা সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করা হয়ে গিয়েছে। সেটাই আমাদের এখানে দেখালো, ঠিক আছে? এই যে আমি এটা চাইলে রিমুভ করে দেবো, মাই পাসটা। যাই হোক, বাট আশা করি বুঝতে পেরেছেন। কোনো মানে কঠিন কিছু যদি লেগে থাকে তাহলে তো জানাবেন। ওকে, বাট আমি একটা জিনিস দেখি, আমি ক্লাসটা আজকে শেষ করব। এটা ছোট্ট একটা জিনিস, আরো একটু 10-15 মিনিট আপনাকে হোল্ড করতে হবে। সো আমি একটা ব্যান্ডিট ওয়ার গেমস একটা সিম্পল প্রবলেম সলভ করে আজকে ক্লাসটা একটু এন্ড করতে যাচ্ছি। ওকে, সরি, আমি একটু ওই পাসওয়ার্ডটা একটা সেট আপ করে রাখছিলাম বা সেভ করে রাখছিলাম একটা জায়গায়, তো ওইটা একটু ওই ব্যান্ডিট ওয়ার গেমসটা একটু সলভ করে আজকে ক্লাসটা এন্ড করতে যাচ্ছি। সো একটু হোল্ড করেন, আমি ওপেন করি। আমি ভিডিও একবার শুরু হলে আমি তো স্টপ করি না, সো এই জন্য বলে ফেললাম আর কি। ওকে, ওকে। সো একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। হঠাৎ করে একটু স্লো কাজ করছে। আমি তো হোয়াটসঅ্যাপ ওয়েব এটা হোয়াটসঅ্যাপ একটু সেভ করে রাখছিলাম পাসওয়ার্ডটা, এটা একটু সময় নিচ্ছে। আচ্ছা, আই গেস অলমোস্ট পেয়ে গেছি, তাই না? আই গেস পেয়ে গিয়েছি। আচ্ছা, একটু খেয়াল করেন, এখন দেখেন ভালো করে। এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা, এটা রোড 12 এর জন্য, আই গেস 12 থেকে 13, জাস্ট একটা লেভেল সলভ করে দেখাবো, বাট ওই একটা লেভেল সলভ করতে একটু সময় লাগবে। সো এইটার জন্য আমরা একটু স্টেপ বাই স্টেপ করব, ঠিক আছে? তো আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এইটাতে রড 13 ডিকোড করা দরকার, রড 13 ডিকোডার। সো একটু ডিকোড করা যাক। তো এটা হচ্ছে ডিকোডের পাসওয়ার্ড। সো আমরা এটা দিয়ে ইউজার টুল বিষয়ে চলে যাবো। সো আমরা একটু আবার যাই ওভার দ্য ওয়্যার ডট অর্গ স্ল্যাশ ওয়ার গেমস। আমরা এই ওয়ার গেমসে আমরা যেটা আসলে ব্যান্ডিটের ভেতরে লেভেল
12 to 13 এটাতে যাওয়ার চেষ্টা হবে। tar.txt এখানে compress for it useful to create directory under tmp, আচ্ছা এইটাই ছিল তাই না? তো আমরা কিভাবে মানে এটা হচ্ছে যেভাবে লগ ইন করবো সেটা হচ্ছে clear ssh bandit 12। পাসওয়ার্ডটা আমরা এটা দিয়ে দিব। আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে এইটা, এই পাসওয়ার্ডটা যদি আমরা এখানে দিয়ে দিই, তো আমরা প্রথমত একটা ফাইল data.txt এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো এটাকে একটু খুঁজে বের করা যাক। আমি যদি দেখি ফাইন্ড টোটাল সিস্টেমে খুঁজবো আমি এটা। তারপর মাইনাস নেমটা হচ্ছে data.txt, আর যে এররগুলো একটু নিয়ে স্ল্যাশ ডেভ স্ল্যাশ নাল, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর মূলত। তো আমার যেহেতু ইউজার 12 বেশি আছে ওইটার জন্য এইটাই আমাকে খুঁজে বের করতে হবে। তো প্রথমত আমি একটু একটা লোকেশনে যাই সিডি। তো আমি এই লোকেশনে চলে গেলাম, অ্যালাস করলে এটা আসবে। সো আমি এখন সেই ক্ষেত্রে আমি করলাম যে mktmp মূলত, আচ্ছা এটা আমি কমান্ডটা সম্ভবত ভুলে গেছি। তো কমান্ডটা ছিল যে আমার যে কমান্ড ইউজ করতে হবে mktemp -d। তো mktemp -d তাহলে এইটার ভেতরে আসবে, রাইট? তো আমি তাহলে সিপি দিয়ে data.txt যেটা আছে ওইটা কপি করে এই লোকেশনে যেন চলে যায়। তো সিডি এই লোকেশনে চলে গেলাম। এখন আমি অ্যালাস করি যদি এইটা আছে, আমি যদি একটা ক্যাট করি data.txt, এইটা দেখে আসলে কেউ কিছু বুঝতে পারছে না। আচ্ছা এটা বোঝার চেষ্টা করা যাক, চলেন। এটা আসলে কি ধরনের ফাইল? প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে হেক্সডাম্প ফাইল। এখন হেক্সডাম্প আসলে কি এটা অনেকে বোঝে নাই। মূল ফাইল যখন বাইনারি হয়ে থাকে, মূল ফাইলটা যখন বাইনারি হয়ে থাকে তখন প্রথমত একটা হেক্সাডেসিমাল কনভার্ট করা হয়। হেক্সাডেসিমাল যখন কনভার্ট করা হয়ে গিয়েছে, হেক্সাডেসিমাল আমরা বুঝে থাকি হেক্সাডেসিমালটা। হেক্সাডেসিমাল কনভার্ট হওয়ার পরে আরো কম্প্রেশন করছে, মানে ফাইলটাকে ছোট করার চেষ্টা করছে। তো এখানে মতো মাল্টিপল টাইম কম্প্রেশন হয়েছে, এরপরে এরকম আসছে। জাস্ট আমি ফাইল দিয়ে যদি data.txt লিখি তাহলে আমাদের কাছে কি আসছে? এটা ASCII টেক্সট এরকম একটা ফাইল আসছে। অলরাইট, এইটা আসলে আমরা এখন কিভাবে সলভ করতে পারি? দ্যাটস দ্য রিয়েল কোয়েশ্চেন। তো এইটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। এখানে মাল্টিপল স্টেপস আছে, সেইটার মাধ্যমে আমরা সলভ করব। ওকে, এই মাল্টিপল স্টেপস আমরা ফলো করেই মূলত আমরা একটু সলভ করার চেষ্টা করব। আচ্ছা জাস্ট হোল্ড আ মিনিট। এগেইন আমি একটা জিনিস হ্যাং মারতেছে, এটা একটু ফিক্স করি, একটা প্রবলেম হয়েছে। ওকে, তো আচ্ছা একটু করা যাক, আমরা একটু কন্টিনিউ করি আর একটু তাড়াতাড়ি শেষ করতে হয় আমাদেরকে। প্রথমত এখানে মূলত আমাদের বাইনারি যেটা আছে, বাইনারি একটা ফাইল ছিল, বাইনারি ফাইলটাকে হেক্সাডেসিমাল কনভার্ট করছে। তো এটাকে মানে কনভার্ট করে মানে আগের অবস্থায় নিয়ে আসতে হবে। তো সেই জন্য xxd নামে একটা কমান্ড আছে। xxd রিভার্স করার জন্য এটা ইউজ করা হয় থাকে এই কমান্ড লাইন টুয়েলটি। তো xxd মাইনাস আর দিয়ে আপনি জাস্ট data.txt দেন, তাহলে অ্যাকচুয়ালি বাইনারি, এটা হচ্ছে বাইনারি ফাইলটা, সেই বাইনারি ফাইলটা আপনি খুঁজে পাবেন। ওকে, এখন যদি আপনি ফাইল দিয়ে data.txt দেন আসলে এখন কি আসবে? আমি এটা মূলত যখন xxd মাইনাস আর দিলাম, এটা রিভার্স করে কোথায় নিয়ে আসছে একটু খেয়াল করে দেখেন। এটা রিভার্স করে আমাদের এই মানে বাইনারি, এই যে এই ধরনের যখন সিম্বলগুলো আপনি দেখতে পারবেন, আসলে এটা এখনো বাইনারি। ঠিক আছে, ওকে। সো
আশা করি বুঝতে পেরেছেন। তো এক্সএসডি এই কমান্ড লাইন ইউটিলিটি আরো অনেকগুলো কমান্ড লাইন ইউটিলিটি আমাদের এটা সাজেস্ট করেছিল গ্রেপ সোর্ট, ইউনিক স্ট্রিং, স্পেস64 হ্যান-ত্যান এগুলো আমাদের কাছে আছে। আপনি যে স্ট্রিংস দেন ডলার আর কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনি পেতে পারেন, বাট ওইটা এখন কাজে আসবে না। তাহলে যেটা এখন কাজে আসতেছে ওইটা নিয়ে একটু কাজ করা যাক, ঠিক আছে? ওইটা নিয়ে আমরা একটু দেখি। তো আমরা প্রথম স্টেপটা হবে আমরা xxd - r দিয়ে এটা কি করব, dar.txt আছে, এই dar.txt টা কম্প্রেস করব। dar.txt এটা এখন এটা মানে সরি এটা না, যে কাজটা করতে হবে ক্লিয়ার করি। প্রথমত xxd - r এটা রিভার্স করে বাইনারিতে নিয়ে আসবে বাইনারিটা। সো বাইনারিটা কোথায় সেভ করবে? বাইনারিটা সেভ করবে কম্প্রেস নামে একটা ফাইল ধরলাম, কম্প্রেসড এই ফাইলটার ভেতরে। সো আমি যদি এখন ফাইল দিয়ে কম্প্রেসড লিখি, তাহলে সে এখন যেটা পাচ্ছে যে এটা যে gzip compressed ডাটা। যেহেতু gzip compressed ডাটা, তাহলে এখানে কি থাকবে? gzip compressed ডাটার ক্ষেত্রে এখানে আমার মূলত লাস্টে এক্সটেনশনটা কি হয় জানেন? লাস্টে এক্সটেনশনটা মূলত gz থাকে, ডট gz এটাকে আবার এখন আনকম্প্রেস করতে হবে। আনকম্প্রেসের জন্য আমি gunzip নামে একটা কমান্ড ইউটিলিটি আছে, gunzip ইউজ করে compress.gz দিলাম। এখন যে ls করি, এগেইন আমাদের এখন দেখতে হবে যে ফাইল কম্প্রেসটা কি আসছে এখন bzip2 আসছে। ওকে, সো bzip2 এই ধরনের কম্প্রেসডের ক্ষেত্রে এক্সটেনশনটা bz2 হয়ে থাকে। সো মুভ করে কম্প্রেসড থেকে কি করতে হবে? কম্প্রেসড ডট bz2। তাহলে এটার জন্য কমান্ড হচ্ছে bunzip2 দিয়ে কম্প্রেস দিয়ে দিলাম। এখন ls করি, ls আমি এখন যদি ফাইল দিয়ে আমি কম্প্রেসড লিখি gzip compressed again, so again একটা কি করতে হবে? মুভ করে এটাকে gzip নিয়ে আসলাম। তারপর এগেইন আমি কি করতে হবে? এই যে gunzip মারলাম, তারপর এখন এগেইন ls মারি, এখন এগেইন ফাইল কম্প্রেস দিলাম POSIX tar archive। সো tar archive এ কি হয়ে থাকে? tar archive এর এক্সটেনশন tar হয়ে থাকে .tar। সো mv তারপর আমাদের কাছে যে কম্প্রেসড আছে, তো এটার জন্য এখন এক্সটেনশনটা কি? .tar। সো .tarটাকে এখন আমি আবার আনকম্প্রেস করতে হবে। আনকম্প্রেস যদি করা হয় তাহলে tar -xf xf দিয়ে জাস্ট compress.tar এটা দিয়ে দিলাম যে ওকে compress.tar। সো এগেইন ls করি, যদি আমার এখানে নতুন একটা ফাইল পেয়েছি data5.bin। এটা একটা বাইনারি ফাইল, বাট আমি যে ফাইলটা রিড করি যে data5.bin, এটাও কিন্তু tar archive, তাই না? tar archive। সো mv data5 এই tar archive-টাকে এগেইন আমি .tar দিতে হবে, তাই না? তো .tar দিয়ে দিলাম। .tar দেওয়ার পরে এখন tar -xf দিয়ে data5 দিয়ে দিলাম। এখন এটা থেকে data6.bin একটা আসছে, data6.bin একটা আসছে। এই data6টা আসলে কি ধরনের কম্প্রেসড এটাও তো দেখতে হবে। তো এটা বলতেছে bzip2। ওকে, তাহলে মুভ data6, সেটাকে bz2 এক্সটেনশন দিতে হবে, তো data6.bin.bz2 এটা দিয়ে দিলাম। এখন এটাকে bunzip2 দিয়ে আনকম্প্রেস করা যাক। তো data6 এটা দেয়া হলো, ভালো কথা। এখন যদি দেখি কি আসছে, এখন আমাদের কাছে data6.bin তো স্টিল আছে। তো ফাইল data6.bin এখন কি আসে? এটা কিন্তু tar archive চলে আসছে। সো মুভ data6.bin এটাকে data6.bin .tar করে দিতে হবে, .tar tar -xf দিয়ে কি করলাম? data6.bin.tar। এখন ls যদি করি, ফাইল এই যে data8 নতুন একটা ফাইল আসছে data8.bin। এখন ওয়েট আ মিনিট, সরি, এটা হচ্ছে ফাইল, এটা 5 না, এটা হচ্ছে
gzip compressed, gzip compressed। তো এই ক্ষেত্রে মুভ ডাটা 8.bin যেটা আছে এটা ওকে মুভ করে আমি gz এক্সটেনশন দিতে হবে, তো gz দিয়ে দিলাম। তো এখন গান জিপ ডাটা 8, এখন যদি এলএস করি still ফাইল ডাটা 8.bin আছে। তো এখন ASCII ট্যাক্স কিন্তু এটা। তো আমি যদি এটা একটু রিড করি, তো cat ডাটা 8.bin, so password is something like this one। তো এইটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, এটা কপি করে দিলাম। এখান থেকে যদি লগ আউট করি, এখন আগের কমান্ডই জাস্ট এখন ইউজার 12 এর জায়গায় এটা হচ্ছে আমাদের 13। পাসওয়ার্ডটা আমি এখানে এন্টার করে দিতে পারি। সাকসেসফুলি আমরা ব্যান্ডিট 13 লেভেলে পৌঁছে গিয়েছি। এখন যেমন চ্যালেঞ্জগুলো সলভ করবো, বাকি ফার্দার 14 থেকে আসবে, 14 থেকে কন্টিনিউ হবে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। অনেকগুলো জিনিস আজকে দেখেছি, অনেকগুলো বোরিং জিনিসপাতি হয়ে গিয়েছে, বাট যেটা হচ্ছে কথা আজকের ক্লাসে এতটুকুই থাকবে। কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আসসালামু আলাইকুম।